সুপ্রিয় দর্শক, রোডম্যাপ 10th পার্লামেন্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সমঝোতা হয়নি জাতীয় নির্বাচনের বিষয়ে, যার ফলে জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। স্পিকার জানিয়েছেন যে আগামী 24শে অক্টোবর এই চলতি সংসদ অধিবেশনের শেষ দিন। সকলে আশাই করছেন এই সময়ের মধ্যেই একটি সমঝোতা হবে নির্বাচন প্রশ্নে। অন্যদিকে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন তিনিও অপেক্ষা করবেন এই সময় পর্যন্ত, আর এই সময়ের মধ্যে সমঝোতা না হলে 25শে অক্টোবর থেকে শুরু হবে লাগাতার আন্দোলন। অন্যদিকে ক্ষমতাসীনদের পক্ষ থেকেও এই আন্দোলন প্রতিহতের ঘোষণা দেওয়া হচ্ছে বা পাল্টা হুমকি দেওয়া হচ্ছে, যার কারণে রাজনীতির আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। এই বিষয়কে সামনে রেখেই আজকে আমরা বিষয় নির্বাচন করেছি ডেডলাইন 25শে অক্টোবর, সমঝোতা না সংঘাত। আমাদের এই বিষয়ে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার এই প্রান্তে আছেন ডক্টর সাদাত হোসেন, তিনি সাবেক ক্যাবিনেট সচিব, এবং আছেন অধ্যাপক পিয়াস করিম, তিনি রাজনীতি বিশ্লেষক। আমার এই প্রান্তে আছেন ব্যারিস্টার মইনুল হোসেন, তিনি সিনিয়র আইনজীবী, তিনি অবশ্যই সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, এবং তার পাশে আছেন এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আপনাদের চারজনকেই এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিওর বাইরে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন। তারা হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। আমরা স্ক্রিনে লক্ষ্য করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, এছাড়াও আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা অবশ্যই আশা করব রাজনৈতিক এই সংকট মুহূর্তে আজকে যে 6 জনকে আপনারা দেখলেন তারা পরামর্শ দেবেন কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটানো যায়, এবং সারা দেশের মানুষ আজকে অপেক্ষায় আছেন এই সংকট থেকে উত্তরণের জন্য। দর্শক, আপনিও এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে ফেসবুকে লগ ইন করতে পারেন। আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন www.facebook.com/roadmap10thparliament। আর SMS এর মাধ্যমে প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আর MP লিখে একটি স্পেস দিয়ে প্রশ্ন বা মতামত লিখে SMS করুন 1616 এই নম্বরে। দর্শক, আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়ের উপর আমরা একটি দেখব আমাদের আজকের মূল প্রতিবেদনটি। সরকারি দল বলছে সংসদ বহাল রেখে বর্তমান সংবিধান অনুযায়ী নিজেদের অধীনেই হবে নির্বাচন। আর নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে অনড় বিরোধী দল। বর্তমান সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল। এদিকে 24 অক্টোবর শেষ হচ্ছে নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন। একই দিনে শেষ হবে নির্দলীয় সরকার সংবিধানে পুনর্বহাল করতে বিএনপির দেওয়ার আলটিমেটামের সময়সীমাও। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, আবারও কি সংঘাতের দিকে যাচ্ছে দেশ? সংঘাত সৃষ্টি করার মূল ক্ষেত্র তো তৈরি করেছে বর্তমান সরকার। 3 মাস আমরা কর্মসূচি দেইনি বললেই চলে। সেজন্য 25 অক্টোবরের পরে রেলপথ অবরোধ, জলপথ অবরোধ, তারপরে সড়ক অবরোধ, তারপরে অসহযোগিতার লাগাতার হরতাল সহ সমস্ত কর্মসূচি তখন দেওয়া হবে। বিরোধী দল তো কতই দাবি করছে, বিরোধী দলের দাবির কারণ তো আছে। বিরোধী দল 48 ঘন্টার আগে আলটিমেটাম দেয় নাই, কখনো হেফাজত নিয়া, কখনো জামাত নিয়া। সংলাপ আর সমঝোতার ব্যাপারে দুদলই আশাবাদী, তবে পথ ভিন্ন। যারা সংসদ থাকবেন আর যারা সংসদ না থেকে নির্বাচন করবেন তাদের মধ্যে যেন একটা সমভাব আসে, তার জন্য সংসদের আচরণের একটি আচরণবিধি নির্বাচন কমিশন করতে পারে। এ নিয়ে আমরা উভয় পক্ষে আলোচনা করে একমত হতে পারি। আর তত্ত্বাবধায়ক সরকার তো কোনো গণতন্ত্রের একটা স্থায়ী সমাধান না। সংবিধান এখন সংশোধনের প্রশ্ন আসে না, সংবিধান তো সংশোধন হয়ে গেছে। 24শে অক্টোবর তাদের মতে অধিবেশন শেষ হতে পারে, কিন্তু সংসদ তো শেষ নয়। সংসদ তো 24শে জানুয়ারি পর্যন্ত চলবে, সংসদের মেয়াদ আছে। সুতরাং মেয়াদের আগে যে কোনো সময় আবার সংসদ বসতে পারে, যদি প্রয়োজন হয়
আইন করতে পারে। রূপরেখা কাঠামো একরকম রেখে যে একটা নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না, এটার উপরে ভিত্তি করেই যে কোনো ধরনের আলোচনা হতে পারে। মৌলিক বিষয়টা হলো এটাকে যদি আরও উন্নত মানের করতে হয়, কোনো জায়গায় যদি পরিবর্তন করতে হয়, বা প্রধান উপদেষ্টা কে হবেন, কিভাবে হবেন, সে বিষয়ে যদি আলোচনার প্রয়োজন পড়ে, সেটা করা যেতে পারে। তবে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক মনে করেন, দুদল কেউ কাউকে ছাড় না দেয় সংলাপ কিংবা সমঝোতা সম্ভব নয়। সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বলে তার ধারণা। সমঝোতার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। এখন যেই দলই ছাড় দিবে, অন্য দল এটাকে তাদের এমন বিজয়ী হিসাবে চিত্রিত করবে যে ওইটার তারা একটা সাংঘাতিক বড় সুফল নির্বাচনের দিন পাবে। ওই চিন্তা করে এখন কিন্তু কোনো দল আর ছাড় দেওয়ার জায়গায় নাই। ছাড় দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। অতএব নির্বাচন করার জন্য সরকার যদি সংসদ ভেঙে দেয়, তাহলে একটা ক্ষীণ হলেও সম্ভাবনা তৈরি হতে পারে। তখন হয়তো আমরা সবাই বিরোধী দলের উপরে চাপও তৈরি করতে পারি। ঠিক আছে, আপনাকে তো মেনে নিতে হবে যে একটা দল তো ক্ষমতায় থাকবে, আর সরকার তো অন্যটা মেনে নিয়েছে যে সংসদ ভেঙে দিয়েছে, একটা আপনাদের প্রতিকূলতা দূর করেছে। তখনও হয়তো একটা বিরোধী দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরি হতে পারে। জনগণের ভাগ্য যখন রাজনীতিবিদদের হাতে বন্দী, তখন সংকটের সমাধান তাদেরই করতে হবে। শেষ সময়ে এসেও সরকার আর বিরোধী দলের মধ্যে সমঝোতা হবে, দেশ রক্ষা পাবে সংঘাত, সহিংসতা, অনিশ্চয়তা থেকে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রিপোর্টটি দেখলেন। আমরা এই আলোচনা, যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার মূল প্রতিবেদন। আমরা এখনও স্টুডিওতে অতিথিদের কাছে আসতে পারিনি। আমরা তার আগেই যাচ্ছি আমাদের স্টুডিওর বাইরে। আজকে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন, আমি প্রথমে বলেছি, সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। তার কাছে যাচ্ছি। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনি তো নিশ্চয়ই আমাদের রিপোর্টটি দেখেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একটা যদি মতামত দেন, তাহলে আমরা আলোচনাটা স্টার্ট করতে পারি যে বিদ্যমান যে সংকট নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে, সেটি আসলে কিভাবে এর সংকটের শুরু হতে পারে, আপনি যদি একটি দিক নির্দেশনা দেন। অনেক ধন্যবাদ। আসলে এই সংকটটা কিভাবে শুরু হলো এবং সংকটের জন্য কে দায়ী, এটা আগে ঠিক করতে হবে। আপনি যদি আসল ব্যক্তি বা আসল ক্ষমতাধর ব্যক্তি, যাদের হাতে সমস্ত ক্ষমতা, তাকে আইডেন্টিফাই করতে হবে এবং তাকে দায়িত্ব দিতে হবে। আমরা তো মেনেই নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, প্রধান ব্যক্তি বলতে আমরা জানি সরকার প্রধান একদিকে, আর অন্যদিকে বিরোধী দলীয় নেত্রী। তারা যা বলেন ওই দল তা মানতে বাধ্য। এটা প্রমাণিত। সুতরাং আজকে যে সংকট সৃষ্টি হয়েছে, তার মধ্যে মূল দায়িত্ব অবশ্য নিতেই হবে মাননীয় প্রধানমন্ত্রীকে। কেননা তিনি প্রথম থেকেই এমন অনড় অবস্থা নিয়েছেন যেটা গণতন্ত্রের শোভা পায় না, এবং তার অধীনে নির্বাচন করতেই হবে, এই কথাটা এমনভাবে দৃঢ়ভাবে বলেছেন, যার ফলে মানুষের মনে সংকট সৃষ্টি হয়েছে, সন্দেহ সৃষ্টি হয়েছে। এর ফল কি হবে আমরা জানি না। আপনাদের এখানে ব্রিগেডিয়ার সাহেব আছেন এখানে, যিনি এককালে নির্বাচন কমিশন প্রধান ছিলেন। তার বক্তব্যেই উল্লিখিত আছে, কোন সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। আক্ষরিকভাবে বক্তব্য যাচ্ছে, তার মানেই দাঁড়ায়। সুতরাং তার নিশ্চয়ই ব্যাপারে বক্তব্য থাকবে। কিন্তু আমি যেটা বুঝি যে একজন প্রধানমন্ত্রী যদি আপনি হন, সেই পজিশনে যে গেলে আপনাকে সাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে, মনটাকে অনেক বড় করতে হবে। এবং সেই জন্যে আজকে সাধারণ রাজনীতিবিদের মতো আচরণ না করে আপনি ডিপ্লোম্যাটিক পজিশনে চলে যাবেন, আরো উপরে উঠে আসেন। আপনি এই যে সংঘাত চলছে গত 1 বছর ধরে বলতে গেলে রাজনৈতিক অঙ্গনে,
আপনি একবারও আপনি রাজি হননি বিরোধী দলের সঙ্গে কথা বলতে, এখনো কথা বলতে চান না। কথা যদি না বলেন তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? আমার প্রতিবেশীর সঙ্গে যদি একটা গোলমাল হয়, প্রবলেম হয়, সমস্যা হয়, আমার বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে যদি সমস্যা হয়, কিভাবে সমাধান করি? অবশ্যই কথা বলতে হবে। আপনি তো কথা না বলেন, আর আপনি হলেন সংসারের গুরু, মানে আসল মেইন পার্সন, আপনি কথা বলবেন না, সমস্যা কেমন করে সমাধান হবে? দেশের মানুষ এটা আশা করেন আপনার কাছে। এখনো আইনত এই 24 তারিখ পর্যন্ত, 24 অক্টোবর পর্যন্ত সংসদ বসবে। আপনি সংসদে কথা বলেন, সংসদে হুকুম দেন, সংসদে আদেশ দেন, সংসদের বাইরেও গুরুত্বপূর্ণ কথাবার্তা অনেক বলে ফেলেন, কিন্তু আপনি বিরোধী দলের সঙ্গে কথা বলবেন না। এটা হতে পারে না। এটা গণতন্ত্রের ভাষা নয়, গণতন্ত্রের রীতি নয়। আমি মনে করি বেসিক জিনিস যেটা, প্রধান জিনিস যেটা, সেটা হলো প্রধানমন্ত্রীকে আহ্বান করতে হবে দেশের বিরোধী দলকে এবং আপনাদের মতো সুধীজন যারা আছেন, এই আজকে এখানে যারা হাজির হয়েছেন, অনেকে রাজনীতিবিদ নন, কিন্তু তারা অত্যন্ত সুধীজন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, অনেক অভিজ্ঞ। আপনাদের মতো লোকজনকে তাকে আহ্বান করতে হবে। দেশের লোককে আপনাকে এমন দর্শক দুঃখিত, আমাদের লাইনটি একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ পরে আবার আসছি। ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু স্টুডিওতে আমাদের অতিথিদের একটু আলোচনা নিয়ে আপনার কাছে আসছি। স্যার, আপনার কাছেই যাই প্রথমে। যেই কথা আমরা শুনছিলাম আসলে, যে উনি বলছেন যেটি প্রধানমন্ত্রীর উপরে মূল দায়িত্ব, এবং 1 বছর ধরে এই সংকট চলছে, কিন্তু এখনও পর্যন্ত তিনি কথা বলেননি। সংসদে কথা বলছেন, কিন্তু সংসদের বাইরে কথা বলছেন না, বা সরাসরি যেই একটা কার্যকর উদ্যোগ, সেই উদ্যোগ নিচ্ছেন না, এবং মূল দায়িত্ব তার উপরই বর্তায়। আসলে আপনি কিভাবে দেখছেন এই কথাটা? আমার একটা চিন্তা ভাবনা ভিন্ন রকম। প্রথম কথা হইল, যাদেরকে আমরা রাজনৈতিক নেত্রী বলে এত প্রশংসা করতেছি, সব কিছু করতেছি, তাদের কি সত্যিকারের কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা, জ্ঞান, বুদ্ধি, ব্যাকগ্রাউন্ড আছে কিনা? সংলাপ তারাই করতে পারে রাজনীতিতে যিনি রাজনীতিবিদ হতে হবে, প্রথম কথা। আমি বেশ কয়েকটা লেখায় বলেছি, কয়েক বছর মন্ত্রী থাকলেই বা কেউ একজন রাজনীতিবিদ হয় না। রাজনীতিবিদের সবচেয়ে বড় চিন্তা হলো জাতিকে নিয়ে, নিজেকে নিয়ে না, নিজের দলকে নিয়ে না। আমার দেশে যে 2টা দল আছে, এই 2টি দলই হলো দলীয় স্বার্থ রক্ষার দল, এবং আর একটা ভয়াবহ কাজ করেছে তারা করতেছে, সেটা হলো আমাদের সুবিধাবাদী বাঙালির একটা চরিত্রের কথা রবীন্দ্রনাথ মধ্যে বলেছেন, বারে বারে তাকে কোট করি। আমাদের যেটা সুবিধাবাদী মানসিকতা, তার সুযোগ নিয়ে এটা দলীয়করণের একটা করছে। একটা হলো রাজনৈতিক দল, আর হলো রাজনৈতিক দলীয়করণ, অর্থাৎ আমি অ্যাজ এ লয়ার দলের চাটুকার হতে হবে, অমুকে টিচার তাকে দলের চাটুকার হতে হবে, মানে সুবিধা পাওয়ার জন্য। তো ফলে হচ্ছে কি, একটা বিরাট নেটওয়ার্ক সৃষ্টি করছে, যেটা গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র। গণতন্ত্রে কমিউনিস্ট পার্টির পলিটিক্স চলে না। এই যে দলীয়করণের রাজনীতি, এটা হলো কমিউনিস্ট পার্টির পলিটিক্স, যে এখানে প্রফেসর, সিভিল সার্ভেন্টস, শিক্ষক, তারপরে বিচার বিভাগ, লয়ার, সকলকে হতে হবে। একটা কথা বারে বারে বলা হয়, খালি শাসনতন্ত্র মানো, শাসনতন্ত্র মানো। শাসনতন্ত্র জিনিসটা কি? শাসনতন্ত্র মূলত করা হয় সরকারের জন্য। আমরা শাসনতন্ত্র মানবে কি? শাসনতন্ত্র করা হয় সরকার কীভাবে ক্ষমতা ব্যবহার করবে, আর আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সেগুলো গ্যারান্টি নিশ্চিত করবে। কিন্তু আমাদেরকে বলতেছে শাসনতন্ত্র মানো, শাসনতন্ত্র মানো, শাসনতন্ত্র মানো। তো প্রথম কথা হলো, শাসনতন্ত্র যেটা ছিল, আমি 15 সংশোধনীর কথা পরে আসব, যেটা ছিল সেটি তারা মানতেছে। প্রথম কথা হলো পার্লামেন্টে না যাওয়াটা শাসনতন্ত্র বিরোধী। দলীয়করণ শাসনতন্ত্রের বিরোধী, কারণ দলীয়করণ করলে সংবাদপত্র স্বাধীন থাকে না, বিচার বিভাগ স্বাধীন থাকে না। এই 2টাই শেষ করলো, পার্লামেন্ট শেষ করলো 3টা, তার বাকি থাকলো কি? বুঝতে পারছেন না? অতএব তারাই বলে আমাদেরকে শাসনতন্ত্র মানো। এই হলো অসুবিধা। তো এই অসুবিধার ভিতরে যে নির্বাচনের ব্যাপারটা আপনারা যারা আশাবাদ ব্যক্ত করছেন,
প্রথম কথা হলো, এই প্রশ্নের উত্তর আমি সকলের কাছ থেকে আশা করব। সেটা হলো, নির্বাচন তো এই 40 বছরে বসে বা বিশেষ করে এই সরকার আসার পর থেকে, মানে সিভিলিয়ান সরকার আসার পর থেকে কত হয়েছে, দেশের জনগণের কি লাভ হয়েছে? দুর্নীতি বাড়ছে কিনা, চুরি বাড়ছে কিনা, রাজনীতিবিদদের সম্পত্তি বাড়ছে কিনা, সাধারণ মানুষের কি হয়েছে? আজকে বাংলাদেশের এই কথা আপনাকে বলতে হবে এবং এই প্রশ্নের উত্তর একদিন দিতে হবে আমাদের মতো শিক্ষিত লোকদের, যে রাজনীতির যে একটা ব্যবসায় পরিণত হয়েছে। এবং আজকে যান আপনি বাংলাদেশের, লন্ডনে যান, আমেরিকায় যান, থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, সব জায়গায় শুনবেন যে আমাদের বাঙালিদের বাড়িঘর কেনা, অর্থাৎ এই কোনো জায়গায় যৌন তৈরি হয়েছে। জি। রাজনীতির ব্যবসা চলতেছে, ইট ইজ নট রাজনীতি। একটু interrupt অতএব করি, সংলাপ কি করে হবে? আবার আমরা লাইনটি পেয়েছি, উনি বক্তব্য শেষ করবেন। দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা আমাদের আলোচনার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইনটি হারিয়ে ফেলেছিলাম। আমরা লাইনটি আবার সংযোগ পেয়েছি। স্যার, আপনার কাছে আবার ফিরি। আমরা দুঃখিত যে আপনি যে এই কথাটি বলছিলেন, এটা যদি একটু শেষ করেন। জি। না, আমি যেটা বলছিলাম যে প্রধান দায়িত্ব যেহেতু মৌলিক, এবং মৌলিক দায়িত্ব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে এবং সংবিধান ব্যবহার করার ব্যবস্থাও তারই হাতে। তিনি ইচ্ছামতো সংবিধান কাটছাট করতে পারেন, বদলি করতে পারেন, তারা বিরাট মেজরিটি আছে সেই জন্যে। সুতরাং সব কিছু তার কাছে কুক্ষিগত হয়ে গেছে। এবং রাজনীতিবিদ হিসাবে অবশ্য এই জিনিসটা আমাদের দুঃখ দেয়, পীড়া দেয়, যে বিপুল ক্ষমতার অধিকারী হওয়ার পরেও তিনি বিরোধীদের সঙ্গে কথা বলবেন না। সবাই মিলে একটা ব্যবস্থা করা যাতে সুন্দর একটা নির্বাচন হয়। আমরা সবাই নির্বাচন চাই, এই ব্যাপারে যেন কোনো সংশয় না থাকে কারোর মানে কোনো সংশয় না থাকে। আমরা নির্বাচনমুখী, রাজনীতি করি আমরা নির্বাচনের জন্যই অবশ্য। আর সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, ব্যারিস্টার মইনুল হোসেন বলছিলেন, সত্য কথাই বলছিলেন, কিন্তু 5 বছরে একবার কিন্তু একটা অধিকার পায়, সেটা ভোট দেওয়ার অধিকার। ভোট দিলেই আবার ভোটটা যে গণা হবে, ভোটটা ঠিক জায়গায় মানা হবে, এমন কোনো কথা নাই। কিন্তু তবুও অন্তত সাহস করে একবার একটা ভোট দিতে যায়। সাহস বলে, দুঃসাহসও বলা যায় কোনো কোনো অঞ্চলে। এরকম করে একটা ভোটের একটা অধিকার, এটা একটা গণতন্ত্র, একটা নমুনা মাত্র, একদিনের গণতন্ত্র। যাই হোক, তারপর তো সবাই তাদের কথা ভুলে যায়, জনগণ পিছনে পড়ে যায়। তা যারা বিশেষ করে যারা ক্ষমতায় থাকে, তাদের আসলে দেশের দায়িত্ব নেওয়ার কথা ছিল। দায়িত্ব না নিয়ে ক্ষমতারই তাদেরকে প্রধান হয়ে যায়। তারপর মইনুল হোসেন সাহেব যেভাবে বলছেন যে তাদের নিজের দলের দিয়ে, দলের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা, নিজের দলকে উকিল হিসাবে, শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করা, ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা। আর যত ব্যবসায়ী এবার আছে, ব্যবসায়ীর তো বিশাল রাজনীতিবিদ হয়ে গেছেন। আর তারপর বাকি যারা থাকেন, যারা ব্যবসায়ী নন, তারা কিছুদিনের মধ্যেই এই সংসদের সুযোগে, সংসদ সদস্য হওয়ার সুযোগে, মন্ত্রী হওয়ার সুযোগে অনেকেই ব্যবসায়ী হয়ে যান। সুতরাং শেষ পর্যন্ত যে অবস্থা দাঁড়ায়, সেটা আসলে গণতন্ত্রের পক্ষে অনুকূল নয়। তবু আজকে যে সমস্যার কথা আমরা বলছি, সেটা সময় নাই, সময় খুব কাছাকাছি। আমি মনে করি এখনো এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতেই হবে এবং তাকে কথা বলতে হবে সমস্ত দেশের যারা বুদ্ধিজীবী আছেন তাদের সঙ্গে, এবং যারা বিরোধী দল আছেন তাদের সঙ্গে করে যে সংবিধান তিনি সংশোধন করেছেন তার পক্ষে, সেটা জনগণের পক্ষে সংশোধন করতে হবে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি আবার নিশ্চয়ই আশা করব যে আবার আমাদের এই আলোচনায় অংশ নেবেন। জি, আপনি যদি শেষ। না, এই তো বললাম যে আশাটা প্রকাশ করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে প্ল্যান নিয়েছে, যেভাবে শাসনতন্ত্র পরিবর্তন করা হয়েছে, পৃথিবীর কোথাও যদি কেউ আমাকে বলতে পারে, ব্যারিস্টার আমুল ইসলাম সাহেব আছেন এখানে, মানে আলোচনায় অংশ নেবেন, যে পৃথিবীর কোথাও আছে এমন দৃষ্টান্ত যে সংসদ রেখে, পূর্ণ ক্যাবিনেট রেখে সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হয়, পৃথিবীর কোথাও যদি দেখাইতে পারে। এবং আমি খুবই ব্যাপার এখান তো, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নয়। এখন যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নয়, ফুল ফ্লেজেড সরকার। ক্যাবিনেট, মেম্বার্স অফ দি পার্লামেন্ট, অল উইল রিমেইন ওয়্যার দে আর। এটা বাস্তবতা। এটা পৃথিবীর সংসদীয় গণতন্ত্র যদি কোথাও বলতে পারে যে কোথাও আছে, তাহলে আমি শুনতে রাজি আছি, আপনারাও শোনেন, আমার কোনো ঝগড়াঝাটি নাই। অতএব যারা এটা প্ল্যান করেছে, প্রথম কথা দলীয়করণের রাজনীতি, তারপরে যে শাসনতন্ত্রটা চেঞ্জ করছে, সুপ্রিম কোর্ট একটা রায়ের মাধ্যমে নিয়েছে, যেভাবেই নিয়েছে,
3 জন এক পক্ষে, 4 জন আর এক পক্ষে, মাত্র 1 ভোটের মেজরিটিতে। জি যদি দেশের সত্যি কথা আমি নিজে প্র্যাকটিস করে বলতে আমার খুব অসুবিধা হয়, যাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, এই ধরনের রায় আছে। এটা ইলেকশনটা কিন্তু আসলে পলিটিক্যাল প্রসেস, ইট ইজ নট রিয়েলি এ কনস্টিটিউশনাল ল, ইটস এ পলিটিক্যাল প্রসেস। এই প্রসেসটা সাধারণত সুপ্রিম কোর্টের সাধারণত এই সিদ্ধান্ত নেয়, এবং সুপ্রিম কোর্টে এটা একটা আছে সীমাবদ্ধতা, যে আমরা কনস্টিটিউশনের পলিটিক্যাল ভিত্তিটা দিয়ে আলোচনা করবো না। পলিটিক্স ইজ ফর, যেটা অনেকে বলেছে, যেটা পার্লামেন্ট ডিসাইড করবে। ইলেকশন কীভাবে হবে না হবে এটা এমন একটা বেসিক স্ট্রাকচারের কথা না, কারণ 5 বছর শেষ হওয়ার পরে এটা কিন্তু হচ্ছে। যাই হোক, তারা আলোচনা, তাদের শ্রদ্ধা রাখি, আমি দ্বিমত প্রকাশ করছি, তাদের রায় তো রায়। আচ্ছা, তারা কেয়ারটেকার সরকার একটা কথা বলেছে, দেখবেন সেখানেও ফাঁকিঝুঁকি রয়েছে। রায়ের যে অর্ডারিং পোর্শন শেষের দিকে লাস্টে যেটা হয়, সেই অর্ডারিং পোর্শনে নাই। জাজমেন্ট দুজনে দিয়েছে, সিনহা সাহেব আর আমাদের তখনকার প্রধান চিফ জাস্টিস। সিনহা সাহেব এগ্রি করেছেন, সিনহা সাহেব লিখছেন, আর কয়েকজনের দুইজন তারা এগ্রি করেছে, আর তারা কিছু লেখে টেখে নাই। তো আমি মনে করি না যে, প্রথম কথা যে এই শাসনতন্ত্র রেখে আবার বলেছে বেসিক স্ট্রাকচারে যেতে পারবে না, মানে নির্বাচিত সরকারের অধীনে হতে হবে। তো বেসিক স্ট্রাকচার কী করে রাখবেন আপনি? যদি মনে করেন আজকে প্রাইম মিনিস্টার রাজি হয়ে যে ঠিক আছে সংসদটা ভঙ্গই দিলাম, আমি মন্ত্রী থাকবো, সংসদটা ভাঙলাম, তাও তো আবার সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে আপনাকে। বেসিক স্ট্রাকচার এমন একটা সিচুয়েশন করেছে, এত প্ল্যান করে করেছে, আমি মনে করি না এটা সহজে মানে সুন্দর সুন্দর ভাষায় আলাপ করলেই এটা সমাধান হবে। দেয়ার ইজ এ বিগ ডিপ রুটেড প্ল্যান বিহাইন্ড ইট। যে দর্শক, আমরা শুরুতে দেখেছিলাম ব্যারিস্টার আমিরুল ইসলাম, যেহেতু ব্যারিস্টার মনিরুল হোসেন একটি কথা বলেছেন, আমরা একটু ব্যাখ্যা জেনে নিই। যে সংসদ রেখে নির্বাচন হতে পারে, এটা একটা বিরল ঘটনা, এটা কোথাও নেই। আপনার কথা বলেছেন যে আপনিও এই বিষয়টি জানেন, আলোকপাত করতে পারেন তিনি যদি। জি, আপনি এই বিষয়টি আলোকপাত করতে পারেন। মনিরুল হোসেন সাহেব যে কথাটা বললেন, এটা আমি খুব আশ্চর্য হলাম। অ্যাকচুয়ালি আমাদের জানা যে সমস্ত গণতন্ত্র আমরা প্র্যাকটিস করে আসছি, এদেশেও ব্রিটিশ আমল থেকে যেটা চলে আসছিল, বা ভারতবর্ষের কনস্টিটিউশনে যেটা আছে, পাকিস্তানের কনস্টিটিউশনে যেটা আছে, শ্রীলঙ্কাতে যেটা আছে, আমাদের দেশে আছে, এই সব দেশেই এই নির্বাচনকালীন সময়ে এটাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা কাজ করেন, যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এটাই বেসিক স্ট্রাকচার, যেটা আমাদের জাজমেন্টও খায়রুল হক সাহেব এবং মেজরিটি জাজমেন্ট যেটা বলেছেন, যে বেসিক স্ট্রাকচার হচ্ছে যে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, অতএব তাদের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারাই সরকার চালাবেন। অতএব অনির্বাচিত লোকজন, যেমন আমি বা ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব, আমরা এখন অনির্বাচিত মানুষ, এখন আমরা কিন্তু পিপলকে রিপ্রেজেন্ট করি না। তো এখন আমাদেরকে দিয়ে সরকার চালাতে পারে, তো সেটা ঠিক পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ থাকে না। তো সেইখানে খুব বেসিক স্ট্রাকচারের প্রশ্নটা তোলা হয়েছে। আর দ্বিতীয়ত, আপনাদের আলোচনার পরিধি এত ব্যাপক বেড়ে গেছে, তো সে ব্যাপারেও সংকটের যে কথাটা, বরং আমি সেখানের কথাটা বলি, যে সংকটের জায়গাটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। সংকটের মূল জায়গাটা হচ্ছে যে আমরা যেটা চাই, যে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি রাজনীতি, একটি সরকারের সকলের দেশ পরিচালনার ক্ষেত্রে সকলের সম্পৃক্ততা, যেমন সকলের পার্টিসিপেট আমরা নির্বাচন করতে চাই। কিন্তু আমরা দেখছি যে নির্বাচন যখনই হলো, তারপরে আমি যদি ক্ষমতায় না বসতে পারি বা মেজরিটি না থাকি, আমি পার্লামেন্টে যাব না। তো তাহলে পরে ইনস্টিটিউশনের প্রতি কোনো আনুগত্য নেই, ইনস্টিটিউশনের প্রতি কোনো মায়া মমতা দরদ কিছু নাই। অতএব এটা একটা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মাত্র। কিন্তু পার্লামেন্টটা তো একটা প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানটা সরকারি দল এবং বিরোধী দল দুটোকে নিয়ে, অতএব পার্টিসিপেটরি ডেমোক্রেসিটা নাই। কিন্তু আমরা চাচ্ছি পার্টিসিপেটরি ইলেকশন। তাহলে যে গণতন্ত্রে পার্টিসিপেট করছে না, তো তিনি এই অসহযোগ আন্দোলন করবেন, হরতাল করবেন, বাস পোড়াবেন, বাসের যাত্রীদেরকে হত্যা করবেন, আগুন জ্বালাবেন, রাস্তাঘাট, পুল, রেলওয়ে সমস্ত বিপজ্জনক করে তুলবেন। তাহলে পরে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্যে
পার্লামেন্ট বা গণতন্ত্রকে ডিরেল করার জন্যে যে ধরনের অপসংস্কৃতি রাজনীতিতে এসছে সেগুলো হচ্ছে সংকটের মূল জায়গা, এবং এই মূল জায়গাটা যদি চিহ্নিত না করা যায় তাহলে আমাদের কিন্তু সংকট আরো ঘনীভূত হবে। ব্যারিস্টার আমিনুল ইসলাম, আমি আপনাকে একটা আপনাকে instance ব্যারিস্টার দিই। মনিরুল হোসেন একটু প্রশ্ন করতে ধরেন চাচ্ছেন। জনগণকে আমি খুব ভালোবাসি, শোনেন, প্রশ্নটা শোনেন। আমি রাজনৈতিক না দল, না, প্রশ্ন শুনেন। আমি আমার। নির্বাচন না, করতে না, চাই, নির্বাচন- জনগণ আমাকে ভোট কথা শুনুন, দিল না, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি আমি যে প্রশ্ন অপোজিশনে করছি সেই বসলাম, উত্তরটা কিন্তু আপনি দেন তখন নাই। কিন্তু গণতন্ত্র আমাকে কমফোর্ট করছে না, আমি তখন গণতন্ত্রের মুখে এই অ্যাসিড মেরে দিচ্ছি। জি, আপনি একটু কারণ যেমন এই যে আমাদের দেশে যেমন আছে যে আপনার বহু মামলা মোকদ্দমা আমরা দেখি, খবরের কাগজে পড়ি, যে যেখানে একটি মেয়েকে তার ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনি কি প্রেম শুনতে পাচ্ছেন আমাকে? নিবেদন করেছেন, মেয়ের সাথে রাজি না হওয়াতে মেয়ের মুখে যেমন করে আমরা অ্যাসিড ছুড়ে দিই, একই সাইকোলজি কিন্তু কাজ করে রাজনীতির ক্ষেত্র, যে আমি যদি ভোটে নির্বাচিত না হতে পারি তাহলে আমি ওই ভোটের ইনস্টিটিউশনসটা নষ্ট করে দেবো। জি, আপনি কি আমাকে শুনতে তো পাচ্ছেন? এই যে একটা আত্মঘাতী এবং আপনার অ্যানার্কি আমাদের, এবং একটা রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি হিসাবে আজকে যে প্রকাশ পেয়েছে, এইখান থেকে বেরিয়ে না আসতে পারলে তো হবে না। অতএব একজন তো পার্টি পাওয়ারে যাবে আর একটা পার্টি অপোজিশনে থাকবে, তাদের সেখানে পার্লামেন্টে যাব না আমি অপোজিশনে থাকলে তো হতে পারে না। তো তাহলে পরে গণতন্ত্রে যারা বিশ্বাস না করে ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনি কি শুনতে তাদেরকে পাচ্ছেন? কি করে আপনি গণতান্ত্রিক কাজ করবেন? আচ্ছা, এই শোনা- বিষয়টাকে আমার মনে হয় সংকটের মূল শুনে উৎস। কিনা? তুমি শুনবেন না, কথাই বলবেন। তো জি, আপনি পার্টিসিপেটরি ইলেকশন করতে হলে সেটা করা শুনবেন কিনা দরকার। আমিনুল ইসলাম সাহেব? এবং নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান, উনি এইটাই শুনছেন না। প্রাতিষ্ঠানিক কাঠামো, লাভ হচ্ছে না। যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে নির্বাচনটা হয় সব দেশেই, এবং সেটাই নির্বাচন করার সময় তাকেই ক্ষমতাটা দিতে হবে। বরং নির্বাচন কমিশনকে আমরা শক্তিশালী কিভাবে করতে পারি, আমি শ্রীলঙ্কাতে দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে একটা অ্যাডিশনাল আইজি থাকে এবং তার কন্ট্রোলে থাকেন। নির্বাচন সংক্রান্ত যত রকমের সমস্যা আছে, ব্যারিস্টার আমিনুল মামলা ইসলাম, মোকদ্দমা আপনাকে একটু হোক, প্রশ্ন করতে অপরাধ হোক, চাচ্ছিলাম। তারা কিন্তু সাকে শুনে না, তারা সেটাকে মনিটর করছে, কন্ট্রোল করছে। আমি সেখানে গেছি নিজে অবজারভার হিসাবে, এবং তারা ব্রিফ করেছে তাদের সমস্ত অবস্থাতে। তো এখানে তো কোনো অসুবিধা হয় না। তো এখানে যদি আমরা আগে নির্বাচন শুনে কিনা কমিশনকে সেই সেই দায়িত্বটা দিতে পারি, এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজের যে সমস্ত অপরাধ, যে সমস্ত সংকট সৃষ্টি হবে, সেখানে অ্যাডিশনাল আইজি তার কন্ট্রোলে থাকবেন। পুলিশ জি, ধন্যবাদ ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনার কাছে আমরা কিছুক্ষণ পরে আসছি। জি আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না, আমিনুল ইসলাম সাহেব। আপনি, জি তাহলে প্রশ্নটা করেন। প্রশ্ন করেন, হ্যাঁ। জি, আমিনুল ইসলাম সাহেব, আপনি তো বলেছেন খুব ভালো কথা বলছেন, আমিও নির্বাচিত সদস্য না, আপনিও নির্বাচিত সদস্য এখন না। তাহলে আপনি বলেন যে সংসদ যদি ডিসলভ হয়ে যায় তারপরে কেমন করে একজন নির্বাচিত সদস্য থাকে? আর যদি বলেন যে না, সংসদকে রেখেই করবেন, তাহলে সেইটা কোথায় আছে? সেই প্রশ্নটার উত্তর ঠিকমতো দিলে পরে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। আমার প্রশ্ন হলো যে সংসদ রেখে, ক্যাবিনেট রেখে সংসদীয় গণতন্ত্রে কোথাও নির্বাচন হয় কি না, সেই প্রশ্ন আমার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন তো আমার নয়। আমার মনে হয় যে এই লিঙ্কটা হচ্ছে না ঠিক মতন। জি, আপনার কাছে আসি আমরা সে শুরুতেই, যে আসলে এই বিদ্যমান যে সংকটটা, সেই সংকটটা আসলে কি ধরনের, যেটা নিয়ে আমরা সারা দেশের মানুষ তোলপাড় খাচ্ছে। আসলে সংকট তো দুটো বিষয়, অথবা আপনার আমাদের ইস্যুজও দুটো। একটা হচ্ছে বর্তমান পর্যায়ে, একটা হচ্ছে যে পার্লামেন্ট থেকে নির্বাচন হবে না পার্লামেন্ট ভেঙে নির্বাচন হবে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আপনারা তত্ত্বাবধায়ক ওই সেই নানান কথা বলেন, আসলে নির্দলীয় সরকারের আওতায় নির্বাচন হবে না দলীয় সরকারের আওতায় নির্বাচন হবে। ইস্যুস কিন্তু এই দুটা। তো আমি প্রথম ইস্যুটা নিচ্ছি যে পার্লামেন্ট থেকে নির্বাচন হবে না পার্লামেন্ট ভেঙে তারপর নির্বাচন হবে। একটা কথা আপনারা বলছেন যে সময় চলে যাচ্ছে, সুতরাং যাই করো তাড়াতাড়ি করতে হবে। আমি আপনাদেরকে হিসাব করে দেখাতে চাচ্ছি যে সময় চলে যাচ্ছে, এটা আপনি আন্ডারস্টেটমেন্ট হচ্ছে। আসলে সময় অলরেডি আপনার এই আমাদের সীমাবদ্ধতার জাঁতাকলে পড়েছে। কিভাবে পড়েছে আমি হিসাব করি আপনাদের দেখাই। প্রথম অপশানটা হচ্ছে যে পার্লামেন্ট শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন, 90 দিন আগে নির্বাচন হতে হবে। 90 দিন আগে যেই সময়
সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। আমি একটু অনুগ্রহ করিবেন সম্মানিত দর্শকদেরকেও মনোযোগ দিয়ে শুনতে বলছি, কারণ এখানে হিসাব নিকাশটা একটু জটিল। তাহলে 24শে জানুয়ারি রাত্র 12টার সময় পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা ডিটারমিনিস্টিক, এখানে কোনো আপনার প্রবাবিলিস্টিক কিছু নাই, স্টকাস্টিক কিছু নেই। তাহলে আমাদের নির্বাচনের সময় হচ্ছে 24শে অক্টোবর বা 24শে অক্টোবর থেকে শুরু করে 24শে জানুয়ারি। এইখানে একটা বিরাট ভুল হচ্ছে সবার মধ্যে, বেশিরভাগ লোকই করছে। আমরা ধরে নিচ্ছি যে তাহলে নির্বাচন হবে জানুয়ারি মাসে। এটা একটা বিরাট বিরাট অঙ্কের দিক থেকে বিরাট ভুল। কারণ নির্বাচন হতে হবে 25শে অক্টোবর বা 26শে অক্টোবর থেকে 24শে জানুয়ারির মধ্যে, যদি আপনি পার্লামেন্ট রাখে করেন, এবং ইচ ডে ইজ ইকুয়ালি এলিজিবল। ম্যাথমেটিক্সের ভাষা, নট ওয়ান ডে ইজ বেটার দেন আদার ডে। তাহলে নির্বাচন টেকনিক্যালি আপনার 26শে অক্টোবরও হতে পারে, আচ্ছা 28শে অক্টোবরও হইতে পারে, 5ই নভেম্বরও হইতে পারে, 15ই নভেম্বরও হইতে পারে, ডিসেম্বরও হইতে পারে, জানুয়ারিতে হইতে পারে। আমরা ধরে নিচ্ছি, আজকে দেখলাম কি অনেকে নেতেও বক্তৃতা দিচ্ছে যে জানুয়ারি মাসে শেষ দিকে নির্বাচন হবে। কে তাদেরকে এই অধিকার দিল? নির্বাচন তো স্ট্রিক্টলি স্পিকিং আমি বলতে পারি যে নির্বাচন কমিশন ইচ্ছা করলে 27শে অক্টোবরও করতে পারেন, কারণ টাইমটা নির্বাচনের টাইম। কিন্তু নির্বাচনের একটা শিডিউল আছে না? না, আমি আপনাকে আসছি সেজন্য। তাইলে টাইমটা হচ্ছে নির্বাচনের কনস্টিটিউশনে যেভাবে। কি বলতে চাচ্ছেন 27শে অক্টোবর হলো, তাহলে কি হলো? আমি আসছি, আপনি 27শে অক্টোবরও নির্বাচন করতে পারে, এটাই তো বলেন তাহলে কি হবে। এখন আসছে আপনি এখন এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো প্রসেসটা কিভাবে শুরু হবে, এটা কেউ বলে নাই। নির্বাচনটা শুরু করার জন্য কে বলবে? যে গভর্নমেন্টকে বলতে হবে যে আমি এই দুইটা অল্টারনেটিভের মধ্যে এই অল্টারনেটিভ নেব। কোন অল্টারনেটিভ? যে এক হলো পার্লামেন্ট রেখে, দুই হলো পার্লামেন্ট ভেঙে। তো আপনি নিয়েই আসছেন না, গভর্নমেন্ট তো ক্লিয়ার নির্বাচন। গভর্নমেন্টের প্রশ্ন তো শুনুন সাদা সাহেব, আপনি একজন অত্যন্ত না গভর্নমেন্ট, আপনি শাসনতন্ত্র নিয়ে এসে ওটা পড়েন না কেন? হ্যাঁ, শাসনতন্ত্র বলা আছে। কি আছে? যে প্রথমটা হলো যে পার্লামেন্ট রেখে করবেন। নো, সেই আরেকটা হলো যে 90 দিনের ভিতরে করতে গেলে পার্লামেন্ট থাকবে। হ্যাঁ, পার্লামেন্ট যদি থাকে, আপনি চিন্তা করে দেখেন, পার্লামেন্ট লেখাই আছে, প্রোভাইড লেখা আছে, একদম পরিষ্কার লেখা আছে, তারা থাকবে। এবং যারা ইলেক্টেড হবে তারা পাওয়ারে যেতে পারবে না। আমি এগুলি দেখছি, আমি আপনাকে আপনি শেষ করতে দেন না আমাকে। তাহলে দেখেন, আপনি আগে বলেন যে পার্লামেন্ট রেখে হতে হবে, তাহলে ঠিক আছে। আমি বলছি না, আছে তো প্রভিশন। এখন যদি আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেন যে আপনি নির্বাচন অক্টোবরের 27 তারিখে করতে পারবেন কিনা, তারা বলবে আমরা পারবো না, কারণ এখন তো শিডিউলই দেন। নভেম্বরের 5 তারিখে করতে পারবেন না। নভেম্বরের 25 তারিখে করতে পারবেন, তারা বলবে না, আমরা তো এখনো সেই প্রস্তুতি নেই। গভর্নমেন্ট তো আমাদেরকে ক্লিয়ারলি জানে না যে আমরা পার্লামেন্ট রেখে নির্বাচন করব, তাহলে আমরা প্রস্তুতি নেব। এবং আবু হাফিজ সাহেব বলেছেন যে আমরা জানি না ভালো করে কি হয়। তাহলে আপনি দেখেন 90 দিনের মধ্যে 30 দিন তারা নির্বাচন করতে পারছে না। ম্যাথমেটিক্যালি যেটা হচ্ছে, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম 1/3 কাটেল করে দিচ্ছেন। অর্থাৎ নির্বাচন কমিশনকে আপনি তার যে সময় 30 দিনের মধ্যে করার, তার মধ্যে 1/3 আপনি কাটেল করে দিচ্ছেন। ডিগ্রিজ অফ ফ্রিডম যখনই কমে যাচ্ছে, তখন প্রসেস ভিসিয়েটেড হয়ে যাচ্ছে। আমি বলছি না কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে, কিন্তু প্রসেস ভিসিয়েটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি সময়টা তার পুরো দিচ্ছেন না। পরেও যদি কোর্টে কেস হয় যে আপনি তো নির্বাচন কমিশনের পুরা সময়টা আপনি ব্যবহার করতে দেন না, তাদেরকে আপনি আটকিয়ে দিচ্ছেন। ধরেন আরো 15 দিন পরে গভর্নমেন্ট জানাইলো, লিখিতভাবে জানাইতে হবে। কথাটা তো 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে করতে হবে। তাইলে আপনার অক্টোবর ইকুয়ালি ভ্যালিড না, 3 মাসে হলে 7 দিনের মধ্যে তো হইতে পারে। আমি তো সেটাই বলছি। তাইলে আপনি অক্টোবরের 27 তারিখে নির্বাচন করতে পারছেন না, তাহলে আপনি তার ডিগ্রি অফ ফ্রিডম কার্টেল করছেন। ডিগ্রি অফ ফ্রিডম কার্টেল করলে ব্যারিস্টার সাহেব ভিসিয়েটেড হয়ে গেল প্রসেস। আপনি 1/3 মানে 33% ডিগ্রি অফ ফ্রিডম কার্টেল করে নির্বাচন কমিশনকে বললেন ওই 2 মাসের মধ্যে করতে হবে। তাহলে যদি কোর্টে কেস হয়, আমি যদি করি যে নির্বাচন কমিশনের প্রসেসকে আপনি ভিসিয়েট করে নিজের সুবিধা অনুযায়ী শুধু তাদেরকে 2 মাস সময় দিলেন, 1 মাস সময় আপনি কার্টেল করলেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। বল। আপনি মনে এই যে এখানে একটা কথা, বাংলাদেশের ভয়াবহ ব্যাপার, এই যে দলীয়করণ করা হচ্ছে, দলীয়করণের ফলে এই সরকার এসে, যে কোনো সরকার, বিএনপি ও আওয়ামী লীগ, 2টা কাজ তারা প্রথম করে, 2টা কাজ মেজর। একটা হলো নিজেরা কী করে সম্পদশালী হবেন, বিত্তশালী হবেন, আর একটা হলো কী করে নির্বাচন করবেন, ম্যানেজ করবেন, ম্যানিপুলেট করতে পারেন ক্ষমতা থাকার জন্য।
আপনি জানেন যে লতিফুর রহমান সাহেব আসার পরে কত অফিসারকে রিমুভ করতে মানে ট্রান্সফার করতে হয়েছে। অর্থাৎ তারা একদম সেট গেম করে ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে সব গেম এমনভাবে করে রেখেছে যে আপনি নির্বাচন করতে পারবেন না ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার, খুবই অসম্ভব। তারপরেও আওয়ামী লীগ সাহস পাচ্ছে না, এটা একটা কথা। নির্বাচন কমিশন তো এখনই এই সরকার বিএনপি অপোজিশন মানতেছে না, অর্থাৎ নির্বাচন কমিশনও গঠন করতে হবে। এই সব চিন্তাগুলি দেখা যাচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে এমন একটা সংকট সৃষ্টি করা হয়েছে, এটা ওভারকাম করাটা কীভাবে করবেন আমি জানি না। কিন্তু সংকট কিন্তু একখানেই না, শুধু কেয়ারটেকার সরকার আর কেয়ারটেকার সরকার না, আবার কেয়ারটেকার সরকার প্রধান কি হবেন তার জন্য সেটা সেকেন্ড ইস্যু। ফার্স্ট ইস্যুতে দেখা যাচ্ছে যে আপনি পার্লামেন্ট রেখে যদি নির্বাচন করেন, ইট উইল বি এ ভিশিয়েটেড বাই দি ইলেকশন। কারণ আপনি তাদেরকে করছেন শুধু যে আপনি নির্বাচন করতে পারেন জানুয়ারি মাসে অথবা ডিসেম্বর মাসে। এখন আসছে যে পার্লামেন্টের যে কথাটা ব্যারিস্টার মওদুদ সাহেব বলেছেন যে কোনো সময়ে ওরা ইচ্ছা করলে আবার পার্লামেন্ট ডাকতে পারেন না। যদি অক্টোবর মাসে 24 তারিখে পার্লামেন্ট ডিসলভ হয়, তাহলে এই আপনার ডিসেম্বরের 25-24 তারিখের মধ্যে কিন্তু পার্লামেন্ট আপনার আবার কল করতে হবে, অথবা এটাকে লতে ওনারা জানেন কনসিগনিফিকেশন, এটা কি বিশেষ অধিবেশন আকারে? কনসিগনিফিকেশন মানে দুইটা একসাথে পড়তে হবে। 60 দিনের পরে তো আপনি আর পার্লামেন্ট যদি করেন তাহলে আপনি কনস্টিটিউশন ভায়োলেট হবে। সুতরাং তারা হয় যেটা করতে হবে মুলতবি করে জানুয়ারি মাসে যেতে হবে। আমি প্রথম যেটা বলছি, প্রথম আমি শেষটা আসছি। কনস্টিটিউশনে বলা আছে ওই পিরিয়ডের মধ্যে কোনো পার্লামেন্ট ডাকা যাবে না। তার মানে 60 ডেজ 60 দিনের মধ্যে পার্লামেন্ট যেটা ডাকার কথা সেটা এখানে কিন্তু অলরেডি স্টপড হয়ে গেছে। তার মানে ওই পার্লামেন্ট ডাকার আর কোনো ইয়ে নাই। 24 অক্টোবরের পরে বলছিলেন যে 24 জানুয়ারির মধ্যে যে আচ্ছা কনস্টিটিউশন মধ্যে আছে না, আমি দাগ দিয়ে রেখেছি, আপনি একটু দেখেন। আমি 123 বলা আছে আপনি না 123 না, আপনি এসে যান পার্লামেন্টে যান তাহলে 72 দেখেন। তার মানে কি 24 অক্টোবরের পরে আর 24 অক্টোবর পরে আর পার্লামেন্ট হচ্ছে না। তাহলে এই ব্যাখ্যাটা আসলো কেন যে 24 জানুয়ারির মধ্যে আমি একটা কথা বলি, এখানে একটা 24 জানুয়ারির মধ্যে পারবে না, 24 ডিসেম্বর আমি আপনি বের করুন তাড়াতাড়ি লোকটি বের করে দেব 72 এটা নাই বলি আমি কথাটা শেষ না, আমিও তাই জানি। এখানে আপনি প্লিজ কথা শেষ করুন। জি, পার্লামেন্ট 24 ডিসেম্বরের মধ্যে ডাকে। কথাটা হচ্ছে যে 60 দিন। ডক্টর সাদাত যেটা বললেন, উনি জটিল একটা অঙ্কের কথা বললেন। 90 ডেজের ভিতরে ইলেকশনটা করতে হবে। 90 ডেজ স্টার্টস ফ্রম 24th of অক্টোবর। ইলেকশন কমিশন হ্যাজ টু ব্যাক ক্যালকুলেট, এবং ইলেকশন কমিশন যদি মনে করে যে আমি 23 জানুয়ারিতে নির্বাচন করব, ভোটিং ডে অন 23rd, কারণ 24th পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, ভোটিং ডে 23rd অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন উইদাউট বিং, এটা ভায়োলেশন হবে না, ভিশিয়েটেড হয়ে যাবে। ভিসিয়েটেড হবে কিনা আমি জানি না। 23 ইলেকশন, ইট ইজ প্রেরোগেটিভ ইলেকশন কমিশন। যদি আমি 23 তারিখে নির্বাচন করি, আমরা সাধারণত যেটা করি মিনিমাম 45 ডেজ লাগে একটা প্রিপারেশনের জন্য, গোয়িং আপ টু ভোট। এই 45 দিন আপনি পিছনের দিকে এসে দেখেন, তার মানে আপনার ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাকে শিডিউল ডিক্লেয়ার করতেই হবে। আরও আগে যদি করতে চান তাহলে আপনাকে 24 অক্টোবর শিডিউল ডিক্লেয়ার করে আপনি নভেম্বরের ইলেকশন করতে পারেন। এই সম্পূর্ণটাই কিন্তু নির্বাচন কমিশনের ক্যালকুলেশনের মধ্যে আছে। এখন যদি নির্বাচন কমিশন বলে যে আমি জানি না গভর্নমেন্ট কী করবে না করবে, দ্যাট ইজ নান অফ নির্বাচন কমিশনের কোনো দেখার বিষয় নয়, কারণ তাকে কনস্টিটিউশনে বলে দেওয়া হয়েছে যে 123-তে যে আপনাকে এই 90 দিনের ভেতরে নির্বাচনটা করতে হবে। কারণ ইলেকশন কমিশনের কাছে কোনো অপশন নাই। হাফিজ সাহেব কী বললেন বা ও কি না বললেন সেটা, দের ইজ নো অপশন। ইলেকশন কমিশন অ্যাজ এ কমিশন ডিসিশন হ্যাজ টু বি টেকেন অ্যাজ পার দি কনস্টিটিউশন। এখন ব্যক্তিগতভাবে আমি হয়তো এই ডিসিশন বা এই সিস্টেমের মধ্যে আমি নির্বাচন করতে পারবো না, সেটাও বলতে হবে, তাহলে আপনাকে সরে যেতে হবে। কিন্তু লিগালি আপনাকে এই 90 দিনের মধ্যে নির্বাচনটা করতে হবে, অ্যান্ড ইলেকশন কমিশন হ্যাজ টু প্রিপেয়ার অ্যাট দ্য লাস্ট যে আপনাকে 22 তারিখ। আপনি আসলে 90 দিন আমাকে দিচ্ছেন না। না, আমি তো 90 দিন দিচ্ছেন নভেম্বরের 15 তারিখে থেকে জানুয়ারির মধ্যে ইলেকশন করতে, কারণ তার আগে তো আমি পাচ্ছি না। 90 দিন তো আমার দরকার হচ্ছে না। কনস্টিটিউশন এর ব্যাখ্যা মানে ব্যারিস্টার আমিনুল ইসলাম দিতে চাচ্ছেন। জি, ব্যারিস্টার আমিনুল ইসলাম, জি বলেন। হ্যাঁ, ডক্টর সাদাত সাহেব একজন খুব প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ। উনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন। না, আমি ছিলাম। তারপরে আমি ইলেকশন কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, সরকারের বড় আমলা ছিলেন। তো ওনাকে আমি অনুরোধ করব যে সংবিধানের 56, 57, 72 আর 123 একটু নোট করে নেন। এই 4টে আর্টিকেল আপনি যদি একসাথে পড়েন তাহলে পরে আপনার মনে কোনো বিভ্রান্তি থাকবার কারণ থাকবে না, কারণ এটা খুব সেলফ এক্সপ্লেনেটরি।
কিন্তু আমরা যেটা করি যে আমরা এই আর্টিকেলসগুলো একসাথে পড়ি না। তো তার ফলে এই সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার কারণ নেই। প্রেসিডেন্টের যে ভেঙে দেওয়ার এখতিয়ার আছে, সেটাও যদি প্রধানমন্ত্রী বিরুদ্ধে যদি কোনো নো কনফিডেন্স মোশন পাস হয়, তাহলে পরে তিনি অ্যাডভাইস করতে পারেন যে উনি যদি আস্থা হারিয়ে ফেলেন, তাহলে পরে বলতে পারেন পার্লামেন্ট ভেঙে দিয়ে সে নতুন নির্বাচনে যাবে। তারপরেও প্রেসিডেন্টকে দেখতে হবে যে এই পার্লামেন্টে অন্য কোনো দল বা সদস্যরা আছেন কিনা যারা মেজরিটি আস্থা আছে, তাহলে তিনি তাদেরকে সরকার গঠন করতে দেবেন, কিন্তু ভাঙবেন না। যদি সেটাও না থাকে তবেই তিনি মাত্র ভাঙতে পারেন। এটা খুবই স্পষ্ট করে লেখা আছে। আপনি অনুগ্রহ করে 56, 57 এবং 123 আমি এগুলি খুব ভালো করে পড়েছি, লাইন বাই লাইন পড়েছি, দাড়ি কমা পড়েছি। আপনি আমার সাথে বসে প্রত্যেকটি দাড়ি কমা নিয়ে আলাপ করতে পারেন, কোন রকম ভুল ভ্রান্তি আমার নাই। I am confident আমি দাড়ি কমা শুদ্ধ পড়েছি। অধিকার নাই, প্রেসিডেন্টের ভাঙবার অধিকার নাই। আমিও বলছি নাই, I am also saying the same thing. অতএব আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে মিসগাইড করবেন না। আমি করছি না, সেজন্য আমি কনসিগনিফিকেশন এই কথাটা ইউজ করেছি। কনসিগনিফাই মানে হচ্ছে একটার সাথে একটা মিলাই পড়তে হয়। আইনের এই ধারাও আমি পড়েছি, আমি সমস্ত নেট থেকে শুরু করে ডিকশনারি থেকে তাহলে এটা আপনি তাহলে পরে স্বীকার করে নিচ্ছেন যে আপনি যেটা বলেছিলেন সেটা ভুল না, মোটেই ভুল নয়। আপনি মানুষকে মিসগাইড করছেন, মিসলিড করছেন, বিভ্রান্ত করছেন। আমি 100% কারেক্ট বলছি। আপনি বলছেন কোনটা ভুল আপনি বলেন যে এই জায়গায় ভুল। এখানে আছে যে আপনার, আমি পড়ে দিই, কোন ধারা বলেন আপনার রাষ্ট্রপতি পূর্বে ভাঙিয়ে না থাকিলে প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর অতিবাহিত হলে সংসদ ভাঙিয়া যাবে। এটা হচ্ছে আপনার 72-3। এখানে আপনার খুব স্পষ্ট করে আছে যে 5 বছর থাকবে আর প্রেসিডেন্ট ভাঙতে পারবে শুধুমাত্র একটি জায়গাতে যদি নো কনফিডেন্স মোশন হয়। এটা 56 আপনি পড়েন। আচ্ছা, আমির ইসলাম সাহেব ওটা বাদ দেন। আপনি ইলেকশনে অ্যানাউন্স করার পরে না, এই যে 90 দিন টেকনিক্যাল কথাগুলো আপনারা আলোচনা করেন খুব না, আপনি সব ক্যাজুয়ালি, এটা ঠিক না। না, ক্যাজুয়ালি কেউ আলোচনা করে না, আপনি কেন মনে করেন? অন্য আলোচনা করেন না, আমরা এগুলি ভালো করে পড়ে এসে আলোচনা করতে গেলে আপনাকে অফেন্সিভ কথা বলছেন, আপনি অফেন্সিভ কথা বলবেন না, কারণ অফেন্সিভ কথা বলার এখানে জায়গা না। একটা প্রশ্ন হইল না, অফেন্সিভ কথা বলছি না, কিন্তু আমি বলছি যে জেনারেল আলাপ করেন। টেকনিক্যাল কথা বলতে হলে কনস্টিটিউশনের ভিতরে বলতে হবে। কনস্টিটিউশন আমরা লিখতে পারি, আপনি চাইতে আমরা কম্পিউটার নই। সাহেব পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব কি করে দেন? ওটা বাদ দেন, যেটা সংবিধান বিরোধী। আপনি কনস্টিটিউশন জানেন, আমরা পার্লামেন্ট 24 জানুয়ারি ভাঙবে এটা বলেছি আমি। আপনি 24 জানুয়ারি ভাঙতে পারেন অটোমেটিক্যালি, সেটা অটোমেটিক্যালি, এটা ভাঙা না। আচ্ছা, দুইটা প্রশ্ন উত্তর দেন আমার। এর ভিতরে ভাঙতে পারবেন না। আমার দুইটা প্রশ্ন আমি বলিনি ভাঙতে পারবেন। একটু দুইটা প্রশ্ন জি বলেন। আমি যে প্রশ্ন একটা করেছি যে নির্বাচন পার্লামেন্ট যখন ডিসলভ হয়ে যায় এরপরে আর কেউ নির্বাচিত থাকে কিনা, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন এখানে আসছে যে এই 3 মাস নির্বাচন ঘোষণার 3 মাসের ভিতরে পার্লামেন্ট থাকবে কিন্তু পার্লামেন্ট ডাকা যাবে না। এই দুইটা প্রশ্নের উত্তর কি আছে? আচ্ছা, এখানে লেখা আছে, তবে শর্ত থাকে যে এটা পড়েন 72-1 শর্ত। জি, ওখানে লেখা আছে, তবে শর্ত থাকে যে 123 অনুচ্ছেদের 3 দফার ক উপদফায় উল্লেখিত 90 দিন। উনি বলুন, আপনি বলেন যে দুইটা প্রশ্ন, একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট ডিসলভ করার পর কেউ নির্বাচিত থাকে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নির্বাচন ঘোষণার 3 মাসের ভিতরে পার্লামেন্ট ডাকতে পারে কিনা। পার্লামেন্ট থাকবে তো, পার্লামেন্ট ডাকতে পারে। মনিরুল হোসেন সাহেব, আপনি 56-4 পড়েন। 56-4-এর উত্তর আছে সংসদ ভাঙিয়ে যাওয়া এবং সংসদ সদস্যদের অব্যবহিত পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্যবর্তীকালে এই অনুচ্ছেদের 2 বা 3 দফার অধীন নিয়োগদানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভাঙিয়া যাইবার অব্যবহিত পূর্বে যাহারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্য সাধন কল্পে তাহারা সদস্যরূপে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবেন। আপনি উত্তরটা দেন না ভাই, আমরা তো অত বুঝি না যে সংসদ আবার ডাকা যাবে কিনা। এটা ঠিক আছে, সংসদ ডাকা যাবে যদি কিনা। অন্তর্বর্তীকালীন সরকার করতে হয় তাহলে ওই যে টেকনোক্র্যাটের এটা সেম রুল উইল অ্যাপ্লাই। এই কথা এটাই বলেছে এখানে, চাইলে এই কথাই বলেছে যে ঠিক আগে যেরকম 10% টেকনোক্র্যাট নিতে পারতো, এইখানেও আপনার 10% নিতে পারবে, বাকিরা ওই যারা পার্লামেন্ট ভেঙে গেছে
তারপরেও তাদেরকে নিতে পারবে। সাংসদ হিসাবে নিতে পরিগণিত পারবে, করতে কিন্তু হবে। আমার প্রশ্ন Till the other সহজ- election- না, না, আমার প্রশ্ন সহজ Till the প্রশ্ন। other members না, are না, elected. আমার প্রশ্ন Till the other members are elected, they will be deemed to be Deemed to have. members of the parliament. Deemed এটা to be. বলেছে। এটা তো Deemed to বলেছে। be, but they will not be দুইটা member প্রশ্নের of উত্তর কিন্তু দিচ্ছেন না। সংসদ একটা হলো ভেঙে যাওয়া যে সত্ত্বেও। সংসদ ভেঙে যাওয়ার পরে কেউ নির্বাচিত থাকে কিনা, আর দ্বিতীয়ত হলো এই নির্বাচনকালীন যে সংসদ থাকবে এই সংসদ দেখা যাবে কিনা। এই দুটো সহজ প্রশ্ন, আমরা তো টেকনিক্যাল বুঝি না। আমি তো বের করে দিলাম। না, ওটা কোনো টেকনিক্যাল কথা না, কিছু না। সে বলুক। না, চারটা হচ্ছে ব্যারিস্টার যদি আমিনুল নিয়োগ ইসলাম, আপনি দানের কি এই for- প্রশ্নের উত্তর দেবেন? for a না, একটু specific পরে purpose আপনার কাছে they আসি। will be deemed to হ্যাঁ, be আপনি ওই 56 যেটা পড়লাম আর 72টা এই দুটো একসাথে, যেটা আপনার পড়ে শোনালেন এখন ব্রিগেডিয়ার সাকাল সাহেব, এই দুটো 72 কত 72 কত আপনি একটু বলেন। 72 একের শর্ত আপনি দেখেন। পড়ে 72 একের শর্তটা কিছুই না, এটা যেটা বলছে ইন ব্র্যাকেট দেখেন, এই যে ইন ব্র্যাকেট আমি- দেখেন। আমি পড়ছি 60 72 যেটা বলছে 60 দিনের এটা প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে। এইটাই বলছি আমি। এই ক্ষেত্রে সেজন্যই তো আমি বলেছি যে কনসিগনিফিকেশন, অর্থাৎ আপনি ডিসেম্বরের 24 তারিখ পার হতে পারবেন না, জানুয়ারি এই 24 যে আপনি যেটা ডিসেম্বরের 24 যদি আপনি পার্লামেন্ট কল 56 করতে বলছে হয়। না, যদি সংসদ ভাঙিয়ে যাওয়া এখানে এবং বলা আছে, সংসদ পার্লামেন্টের সদস্যদের 60 দিনের অব্যাহতি মধ্যে পরবর্তী আর সাধারণ কল নির্বাচন করা অনুষ্ঠানের না, মধ্যবর্তীকালীন কিন্তু বাকি আছে। এই অনুচ্ছেদের ওনার 2 ও ব্যাখ্যাটা 3 পর্যন্ত। দফার অধীনে নিয়োগদানের প্রয়োজন দেখা দিলে সংসদ ভাঙে যাবার অবস্থা পূর্বে যারা সংসদ সদস্য ছিলেন এই দফার উদ্দেশ্য সাধন করবে তারা সদস্য হয়ে বহাল থাকিবেন। আর যে এমনি তো তারা থাকছেনই, যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য থাকবেন। কারণ আপনার এটা এই নতুন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের যখন তারা নেক্সট পার্লামেন্টে যেদিন তারা ওথ নেবেন সেটা নতুন পার্লামেন্ট শুরু হবে। আর 5 বছর অতিক্রান্ত হলে পারে কেউ এই পার্লামেন্টের মেম্বার থাকবেন না পুরনো জি, পার্লামেন্ট। ব্যারিস্টার আমিনুল ইসলাম, আপনি আমাদের সাথে Exactly. থাকুন, আপনার কাছে আমরা পরে তো আসছি। agree করছি। আমরা একটু পিয়াস করিমের কাছে যাব, আপনার কাছে শুরু করিনি। আমাকে যদি বাকি সময়টা চুপচাপ থাকতে হয় আমার কোনো আপত্তি নেই। না, কোনো অসুবিধা নেই। আপনার কাছে মূল বিশ্লেষণ, এই তো সাংবিধানিক বিতর্ক হচ্ছে। টেকনিক্যাল আলোচনা যে উত্তপ্ত এবং উপভোগ্য হতে পারে সেটা জেনে খুশি হলাম। আচ্ছা, আপনার কাছে আসি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা তো মূল একটা রাজনৈতিক সংকট। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সংকটের কারণটা কি? এই যে আলোচনাটা হচ্ছে না, এই যে 1 বছর ধরে একটা অচলাবস্থা, এর পেছনে কি কি কারণ আছে? না, যেটা হয়েছে যে মানে আমি আসলেই আমি কিন্তু ঠাট্টা করে বলছিলাম না, আমি টেকনিক্যালটা একদম উপভোগ করছিলাম। এটা আমার এক্সপার্টিস না, আমি আপনাদের সঙ্গে পাল্লা দিয়ে কথা বলতেই পারবো না এই ব্যাপারে, বলে একদম নিজের হার মেনে নিচ্ছি এখানে আর কি। আর সব ব্যাপারে যে পাণ্ডিত্য দেখাতে হবে তা তো না, আপনার এটা আমার রাজনৈতিক পাণ্ডিত্যের জায়গা নেই আর বিশ্লেষণটাই কি। যথেষ্ট। না, এটা হ্যাঁ। জি, আমার কথা হচ্ছে যে দেশে যে একটা অনিশ্চয়তা চলছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আমরা কেউ জানি না 25 অক্টোবরের পর কি হতে যাচ্ছে। জি, জি, আমরা জানি না নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন কোন পদ্ধতি সরকারের অধীনে হবে। জি। যে কোনো গণতান্ত্রিক সংস্কৃতির জন্য এটা খুব অস্বাস্থ্যকর একটা লক্ষণ। এখন আমি মনে করি এই সংকটটা সমাধানের মূল দায়িত্বটা সরকারকে নিতে হবে, সরকারি দলকে নিতে হবে 3টি কারণে। 1, তারা ক্ষমতার অধিকারী। এ ধরনের সংকটে যাদের রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে, তাদেরই প্রধান নৈতিক দায়িত্ব হচ্ছে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া। 2, এই সংকটটা তারা তৈরি করেছেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত করে তারা যে সংকটটা তৈরি করার কোনো দরকার ছিল না, দেশের রাজনীতিকে এই অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, সেটা তারা করেছেন। এবং 3 নাম্বার হচ্ছে, আমরা যদি জনমত দেখি, আমি প্রথম আলো জরিপের কথা বাদই দিলাম, 90 ভাগ না 80 ভাগ না 70 ভাগ লোক তত্ত্বাবধায়ক সরকার চায়, সেই বিতর্কে খুঁটিনাটি জায়গায় না গিয়েও আমরা খুব নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চায়। জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই সরকারের উচিত এ ব্যাপারে মূল আলোচনা উদ্যোগ নেওয়া। এখানে ব্যারিস্টার আমিনুল ইসলাম কিংবা অন্য কেউ ভাবছেন এটা একেবারেই ইম্যাটেরিয়াল। বাংলাদেশের জনগণ চায় না একটা দলীয় সরকার অধীনে নির্বাচন হোন। এখন ব্যারিস্টার আমিনুল ইসলামরা সমস্ত রকমের টেকনিক্যাল ব্যাখ্যা নিয়ে আসতে পারেন, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এর কোনো মানে দাঁড়ায় না। মানে হচ্ছে যে সরকারকে উদ্যোগ নিতে হবে, উদ্যোগ না নিলে সংকট আরো ঘনীভূত হবে। জি, আপনি যদি একটু সময় দেন, আমরা একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পরে অনেক লম্বা সময় পাবো। দর্শক, আপনারা দেখছেন রোড ম্যাপ 10th পার্লামেন্ট। আমাদের স্টুডিওর ভেতরে আলোচনা হচ্ছে, স্টুডিওর বাইরেও 2জন বিশিষ্ট অতিথি আছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রোড ম্যাপ 10th পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা বিরতির আগে অনেক বিতর্ক শুনছিলাম, সাংবিধানিক বিতর্ক, এবং আমাদের এই
স্টুডিওতে 4 জন এবং স্টুডিওর বাইরে আরও 2 জন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন। মোট 6 জনকে নিয়ে আমাদের এই আলোচনা। আমরা বিরতির পর আবারও শুরুতেই আমরা শুরু করেছিলাম সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আলোচনায়। আমরা আবার তার কাছে যাচ্ছি। স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের অনেকক্ষণ আলোচনা শুনেছেন আপনি বিভিন্ন বিষয়ে। এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা বক্তব্য থাকে আপনি বলতে পারেন, তা নাহলে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার কথা হলো বুঝতে হবে যে একটা সংবিধান হয় দেশের মানুষের জন্যে। দেশের মানুষ কোনো সংবিধানের দাস নয়, এটা বাজে কথা একদম। দেশের প্রয়োজনে পুনর্বার সংশোধন করেছেন, ভবিষ্যতে আর কত বাড়বে কেউ জানে না, এটা দেশের প্রয়োজন করতে হবে। তো এটা নিয়ে মারামারি তর্ক খুব একটা লাভ হবে না। আজকে যে প্রশ্ন, যেটা যদি এই সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না করতে পারেন এক অথবা তাদের অধীনে তাদের নীল লক্ষ্য অনুযায়ী তাদের প্রয়োজনে যে একটা নির্বাচন করেন, সেটা জনগণ মেনে নেবেন কি না, এটাই প্রশ্ন। এই দুইটা খুব সহজ উত্তর, কঠিন কিছু নয়। যদি সরকার ব্যর্থ হয় অথবা যদি সরকার নিজের সরকারের অধীনে একটা নির্বাচন করেন, সেটা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশে এর একটা দারুণ বড় প্রতিক্রিয়া হবে। এই প্রতিক্রিয়া কত দূর যাবে বলা খুব মুশকিল। আপনার কাছে যে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা আলোচনার আপনি বলছেন এবং সবাই বলছেন, কিন্তু সরকার বলছে যে তার যে সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হবে এবং এটি নিরপেক্ষ হবে তাদের বক্তব্য অনুযায়ী। বিরোধী দলের সঙ্গে যদি আলোচনা হয়, সেই ক্ষেত্রে বিরোধী দলের কি কোনো একদম পরিষ্কার একটি ফর্মুলা আছে যার ভিত্তিতে আলোচনা করবে, নাকি আপনি মনে করেন যে বিরোধী দল তার যে ফরম্যাট আছে আগের, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সেটি নিয়ে আলোচনা করবে? আসল কথা, তত্ত্বাবধায়ক সরকারের মূল দাবি দেশের মানুষের, জনগণের মূল দাবি। কিন্তু শেষ কথা বলে রাজনীতি কোনো কথা থাকে না। এইরকম একটা পরিস্থিতিতে অবশ্যই তাদের দাবি মডিফাইড হতে পারে, কিন্তু মূল কথা হলো এইটা থাকবে। সেটা হলো কোন সরকারের অধীনে একটা নির্বাচন হবে না। অর্থাৎ সরকারের প্রধানমন্ত্রী থাকবেন তার সমস্ত ক্ষমতা নিয়ে, তার সঙ্গে 10 জন 20 জন আরো দলীয় মন্ত্রী থাকবে, যদি সংসদ নাও থাকে তাও হতে পারে, তারপরও তারা হতে পারে। এবং এইরকম ভাবে তার উপরে আজকের পেপারে দেখবেন একজন মন্ত্রী আমাদের ধমক দিয়ে বলেছেন, খবরদার যা বলি শুনতে হবে, না হলে ঘরে পাঠিয়ে দেব। মন্ত্রী না, এইরকম সরকারের এইরকম আবহ থাকলে সাবেক মন্ত্রী কোন নির্বাচন নিরপেক্ষ হতে পারে? সরি, জি, আপনার কাছে আবার আসছি। আচ্ছা, এই বিষয়ে ব্যারিস্টার আমিনুল ইসলাম বদরুদ্দোজা চৌধুরী সাহেব যেটি বললেন, আপনার কি মতামত যে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই না এবং আলোচনা হতে পারে এবং সেই ক্ষেত্রে হয়তো আলোচনার অনেক ফর্মুলা বের হতে পারে একটি কিভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচন করা যায়? আপনার মতামতটা কি? আমি এদের প্রতি খুব শ্রদ্ধা জানিয়ে বিনীতভাবে বলতে চাই যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে আইনের শাসন বা সংবিধানের শাসন ছাড়া গণতন্ত্র ব্যর্থ হতে বাধ্য। সেজন্য যে নিয়মটা আমি করব আমি মানব। অতএব যখন ইট উইল কমফর্ট মি তখন আমি এটাকে মানব, আর যখন এটাকে আমাকে ভালো লাগবে না তখন এটা মানব না। এই যে একটা আমাদের মনোভাব, এই মনোভাবটা কখনোই গণতন্ত্র হোক বা দেশ শাসন হোক বা আমাদের অগ্রগতি যাত্রার পক্ষে সহায়ক সরকার হোক, এইটা আমরা কখনোই পেতে পারবো না। তো সেই কারণে আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা একটি নীতিমালা, একটি সংবিধান, একটি আইন যেটা আমরা তৈরি করেছি সেটা মেনে চলবো। এখন আমাকে তত্ত্বাবধায়ক সরকার যদি সোনার পাথরবাটি আমি যদি না করতে পারি, এখন কাকে দিয়ে করবেন? বিচারকরা বলেছেন যে আমরা এর ভেতরে যাব না, কারণ এর নিয়ে আমাদের বিচার ব্যবস্থা তো প্রচণ্ড রকমের সংকট সৃষ্টি হয়েছিল, আপনারা সেটা জানেন। তো এখন আপনি কাকে নিয়ে এটা করবেন? তো তার ভিত্তিটা কী হবে? তার গণতান্ত্রিক একটা ভিত্তি হতে হবে। তো সে গণতান্ত্রিক ভিত্তি কীভাবে করবেন? এই পন্থাগুলো তো
এনারা যারা এখানে আছেন এত প্রাজ্ঞ এবং এত বিজ্ঞ, আর বদ্যুদয় চৌধুরী সাহেব তো আমার খুব মনমস্য ব্যক্তিত্ব, আমাদের মাননীয় রাষ্ট্রপতি ছিলেন। তো আপনাদেরকে ভেবে একটা সমাধান বের করতে হবে যেটা সংবিধানের ভেতরে হয়, এবং সংবিধান মানব না অথচ নির্বাচন করব, এটা তো হয় না, সোনার পাথর বাটি তো হয় না। অতএব আপনাকে নির্বাচন করতে হলে, গণতন্ত্র করতে হলে সংবিধানের ভেতরে থেকেই করতে হবে, এবং সেখানে অনেক পন্থা আছে যেটা আমি মনে করি আপনাদের কাছে বিনীতভাবে রাখতে পারি। সেটা হচ্ছে যে সরকারের ক্ষমতাকে কিভাবে আপনি কন্টেন করতে পারেন, লিমিটেড করতে পারেন, এবং নির্বাচন কমিশনসকে কতখানি শক্তিশালী করতে পারেন। এটা কিন্তু করা সম্ভব, এবং সে অন্যান্য দেশে সে সমস্ত প্রক্রিয়াগুলো আছে এবং এগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমরা সোনার পাথর বাটি চাই এটা বলে যদি বসে থাকেন, তাহলে দুর্ভাগ্যবশত যে আপনাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হতে পারবে না বলে আমার আশঙ্কা। এটা খুব বিনীতভাবে আপনাদেরকে। জি, ধন্যবাদ আমি মইনুল হোসেন এই ব্যাপারে। একটা বিনীতভাবে প্রশ্ন করতে চাই। আমিরুল ইসলাম সাহেব তো অত্যন্ত বন্ধু মানুষ, আমারও বিজ্ঞ মানুষ তো নিশ্চয়ই। একটা কথা তিনি জানেন, শাসনতন্ত্র কিন্তু সবারই থাকে। এই সিরিয়ার যে রাষ্ট্রপতি আসাদ, তারও একটা শাসনতন্ত্র আছে। গাদ্দাফির একটা শাসনতন্ত্র ছিল, সেও মঞ্চে শাসনতন্ত্র মানতে হবে। এই ইজিপ্টের যে হোসনি মোবারক ছিল, তার একটা শাসনতন্ত্র ছিল। আমাদের শাসনতন্ত্রের বৈশিষ্ট্য হলো এটা গণতান্ত্রিক শাসনতন্ত্র। সেই গণতান্ত্রিক শাসনতন্ত্রের বৈশিষ্ট্যতা রক্ষা করতে হবে। এই গণতান্ত্রিক শাসনকে আমরা মানতেছি, এই জন্য দিস কনস্টিটিউশন আমাদের সবার। আপনি কি করলেন, যেটা সংসদীয় দল, সর্বদলীয় সংসদীয় দল, সেই দলের মতামত নিলেন না। সংসদীয় দল কিন্তু বলেছিল যে এই কেয়ারটেকার সেখানে থাকতে পারে। সংসদীয় দলের কাছে অল পার্টি সংসদীয় দলের কাছে যারা গেছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, তারা বলে আসছেন। তারপরে একমাত্র একজনের কথা মতো শাসনতন্ত্রের পরিবর্তন হলো। এইটাকে যদি বলেন যে শাসনতন্ত্র মানতে হবে, এটা বলতে পারে যারা বাকশাল করেছিল তারা বলতে পারে। কারণ বঙ্গবন্ধু এমন একটা শাসনতন্ত্র করলেন, তিনি ডিম টু বি প্রেসিডেন্ট হয়ে গেলেন, এবং আমাদের মানতে হবে। এটা বলা ঠিক না। আমিরুল ইসলাম সাহেবের মতো লোকের, উনি স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে এই দিচ্ছেন, উনি জানেন যে ডেমোক্রেটিক কনস্টিটিউশনে একটা ডেমোক্রেটিক স্যাংশন থাকতে হয়। এখানে কোনো ডেমোক্রেটিক স্যাংশন না, একা একদল তার ব্রুট মেজরিটি সে করে নিয়েছে, এবং সংসদীয় অল পার্টি সংসদের মেনে নিয়ে তিনি করেছেন। অতএব তাহলে মতামত নেওয়াই দরকার ছিল না, সংসদীয় কমিটির মতামত নেওয়া উচিত ছিল না। অতএব তার মুখে আমার মনে হয় অত্যন্ত রেসপেক্টফুলি তাকে আমি বলতেছি, এই বিধানটাকে গণতান্ত্রিক বিধান নয়, এই এইটুকু গণতন্ত্রকে গণতান্ত্রিক বিধান নয়, এটা মানতে গণতন্ত্র বাধ্য নয়, মানে জনগণ বাধ্য নয় গণতান্ত্রিক সরকার হিসেবে। আইন তো মানতেই হবে, আসাদের আইন মানতে হয়েছে, আমাদের আইয়ুব খানের আইন মানতে হয়েছে, শাসনতন্ত্র মানতে হয়েছে। এই শাসনতন্ত্র তো সেই শাসনতন্ত্র নয় বলে আমি মনে করি। জি, না, আমি কথাটা শুরু করতে পারলাম না, এর মধ্যে সংবিধানের মধ্যে পড়ে গেলাম। আর আমিরুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন, ইলেকশন কমিশনকে শক্ত করতে হবে। হেয়ার ইজ দ্য ইলেকশন কমিশন শক্ত। একটা মন্ত্রিসভায় পাশ হয়েছে কতগুলো অ্যামেন্ডমেন্ট গিভেন বাই ইলেকশন, সাজেস্টেড বাই ইলেকশন কমিশন। এখানে একটা ধারা নেই যেই ধারাতে ইলেকশন কমিশন শক্তিশালী হওয়ার কোনো সাইন সিমটম এর মধ্যে আছে বলে মনে হয় না। আর এরপরে আর এটা সংশোধন হবে কিনা জানি না, যদি হয় হয়তো অর্ডিন্যান্সের মাধ্যমে হবে। এখানে আমরা যখন চলে আসি তখন আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম হেয়ার বই আকারে আছে। এই সাজেশনের যেগুলো সাবস্ট্যান্টিভ সাজেশন ছিল সেগুলো একটাও এর মধ্যে নেই, যেগুলো শক্তিশালীকরণ যেত। সবাই শক্তিশালীকরণ ইলেকশন কমিশনকে বলছেন, ইলেকশন কমিশন নিজেই শক্তিশালী হতে চাচ্ছেন না। বিতর্ক একটা ভোটার লিস্ট নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে, যেটা বিতর্ক হওয়ার কোনো কারণই নাই, নো রিজন, এবং এটাকে এক্সপ্লেনও ঠিক মতো করতে পারতেছে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি অ্যাজ এ প্র্যাকটিশনার বলছি, আমি হয়তো অত খুঁটিনাটি লয়ের ভিতরে যেতে পারছি না। আপনার পার্লামেন্ট রেখে নির্বাচনের কতগুলো প্রশ্ন আমার আছে। প্রশ্ন নম্বর 1, যে পার্লামেন্ট রেখে নির্বাচনে আমি বলছি যে বিএনপিও যদি আছে, এভরিবডি পার্টিসিপেট করে, ইলেকশন কমিশনের জন্য ইট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক। আমি আরেকবার বলছি, কোনো ইলেকশন কমিশন, মানে সব দল যদি একমত হয়, ইভেন একমত যদি হয়, সব দল যদি একমত হয়, কোনো ইলেকশন কমিশন বলতে পারবে না যে আমি লেভেল প্লেইং ফিল্ড করেছি, এবং ইট ইজ নট পসিবল। আমাদের দেশের ইট ইজ নট। আমি কতগুলো দিচ্ছি কারণ আপনারা পরে আলোচনা করবেন। আমাদের মেম্বার পার্লামেন্ট, উনি সব কিছুর অ্যাডভাইজার, উনি উপজেলার অ্যাডভাইজার, উনি যত স্কুল কলেজ আছে সেগুলোর প্রেসিডেন্ট, এবং নিয়োগ তিনি দিয়েছেন যত টিচার, এভরিবডি। পুলিশ তার কন্ট্রোলে, ওদের অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি। ডিসি সাহেবকে ওনারা মানেন না,
এই হচ্ছে পরিস্থিতি। তার মধ্যে একজন সরকারি দলীয় একজন উচ্চ পর্যায়ের নেতা কালকে যে কথা বলেছেন, তাতে তো আপনার অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে কি করবে না এরও সন্দেহ আছে। থার্ড, আপনি মনে করেন যে 60 জন বা যেটা পেপারে পড়ছি 60 or 70 or 30 or 40 সিটিং মেম্বার পার্লামেন্ট অফ দি রুলিং পার্টি নমিনেশন হতো পেল না, যেটা পেপার দেখে বলছি। হবে কি হবে না সেটা পরের কথা। মনে করেন যে পেল না, সবাই তো পাওয়ার কথা 20 জনই নমিনেশন পেল না, নমিনেশন না পেলেও দে উইল বি সিটিং এমপি, ঠিক আছে? ওই দলেরই আবার আরেকজন নমিনেশন পাবে, আবার বিরোধী দলের 3 জন পাবে, অমুক দলের 4 জন পাবে, হেফাজতের 5 জন পাবে। আপনি চিন্তা করেন যে ইলেকশন কমিশনের পক্ষে এই জিনিসকে ম্যানেজ করা, যে একজন সিটিং এমপি উনি নমিনেশন একদিকে পাচ্ছেন না, বাট হি ইজ সিটিং এমপি, উনি সমস্ত কিছু কিন্তু প্রভাব বিস্তার করে রেখেছেন। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ইট ইজ নট পসিবল। আসি দ্বিতীয় অপশন, এই কনস্টিটিউশন অ্যামেন্ড না করলে প্রধানমন্ত্রী ইভেন দ্য প্রেসিডেন্ট ক্যানট ডিসলভ দি ইলেকশন পার্লামেন্ট, এবং 24 তারিখ পারও হতে পারবে না। 24 তারিখ পার হলে ইলেকশন কমিশনকে নিয়ে যেতে হবে কোর্টের ভিতরে, যে ইলেকশন কমিশন তখন কনস্টিটিউশন ভায়োলেট করবে ইলেকশন না করলে। এই যে কমপ্লিকেশনগুলো আছে, এই কমপ্লিকেশনের মধ্যে নির্বাচন কমিশন কি নির্বাচন করবে? আরেকটি কথা বলছি, রুলস অফ বিজনেস এখনও চেঞ্জ হয়নি। চেঞ্জ হবে কিনা আমি সারা ভালো বলতে পারবেন। রুলস অফ বিজনেসে যদি আপনার চেঞ্জ না হয়, তাহলে আপনি মুখে মুখে বললেন এটা সংক্ষিপ্ত হবে, আমার কোনো পাওয়ার কম থাকবে, সংসদ সদস্যরা কোনো পাওয়ার ইউজ করবেন না। ইট ইজ নট পসিবল, কারণ কনস্টিটিউশন আপনাকে পাওয়ার দেওয়া আছে। নোবডি ক্যান চ্যালেঞ্জ। আপনি ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করতে পারবে যে আপনি কেন এই সিদ্ধান্তটা নিলেন? পারবে না, কারণ রুলস অফ বিজনেসের ভিতরে আছে এবং কনস্টিটিউশনের ভিতরে আছে। দ্যাট মিনস ইট উইল ডিপেন্ড ওই সময়কার পার্লামেন্ট যারা থাকবে, পার্লামেন্টের মিনিস্টার হয়, এই মিনিস্টার ফুল থাকবে, ক্যাবিনেট কম থাকবে, ইট উইল ডিপেন্ড অন দ্য সুইট উইল। তো কাজেই আর লাস্ট যেটা বলছি, আমাদের বর্তমান নির্বাচন কমিশন একদম চুপ, সবাই ইলেকশনের সম্বন্ধে কথা বলছেন, এবং সরকারি দল সার্টিফাই করছে যে দিস ইলেকশন কমিশন ইজ ভেরি এফিশিয়েন্ট, এবং এইগুলো করলে ইলেকশন কমিশন কোনোদিন এফিশিয়েন্ট হতে পারবে না। আপনি কি মনে করেন বুদ্ধিমানের কাজ, কিন্তু এভরিবডি ইজ টকিং অ্যাবাউট ইলেকশন। অন্তত নির্বাচনী আচরণ বিধিগুলি মানে সংসদের মধ্য দিয়ে শক্তিশালী করা? না, আমি মনে করি না। প্রথম কথা, আমি সাকাত হোসেন একমত। আমি আবারও বলছি যে আমার দখল নেই। না, আমি তো আপনাকে কতগুলো খুব কুইকলি বললাম, আরো অনেক কিছু আছে নিশ্চয়ই। এবং আমি খুব সমৃদ্ধ হচ্ছি, আলোচনা আসলেই সমৃদ্ধ হচ্ছি। ফলে আমি টেকনিক্যালিটির মধ্যে যেতে পারবো না সাকাত ভাই, কিন্তু আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি একমত। নির্বাচন কমিশন আমার কোনো প্রমাণ দেয়নি যে তাদের শক্তিশালী হবার ইচ্ছা আছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখানো হয়নি তাদের কোনো ইচ্ছা আছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার। আমি ব্যারিস্টার আমিরুল ইসলামের কথায় আসছি, এবং এই ক্ষেত্রে আমি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী এবং ব্যারিস্টার মনির হোসেন দুজনের সঙ্গে পুরোপুরি একমত। একটা হচ্ছে সংবিধান তো সবারই একটা থাকে, হাফিজুল আসাদ থেকে শুরু করে সাদ্দাম হোসেন কান্না ছিল, কিন্তু সংবিধান যে মেনে নিতে হবে সে কারণে, যেটা যত গণবিরোধী হোক তার কোনো মানে নেই আর কি। আর সংবিধান তো মানুষের জন্য, মানুষের সংবিধানের জন্য না, যেটা ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী বলেছেন। আমার কথাটা হচ্ছে, যদি এমনই হয় যে সংবিধান পরিবর্তন করা যাবেই না, বিকজ এটা হচ্ছে একদম পাথরে লেখা, তাহলে 1996 সালের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, তখন তারা কেন আন্দোলনটা করেছিলেন? তখন কি তারা সংবিধানের বিরুদ্ধে যাননি? বাংলাদেশের সংবিধানে 15 বার সংশোধন হয়েছে, দরকার আবারও সংশোধন হবে। সংবিধান আছে বলেই এই পদ্ধতি অনুযায়ী নির্বাচন। আমি ছোট্ট একটু বলতে পারি, সেদিনই একটা টেলিভিশন চ্যানেলে একজন তরুণ নেতা বিরোধী দলের, উনি বলছিলেন যে তার নির্বাচনী এলাকায় উনি একটা সভা ডেকেছেন, একই নির্বাচনী এলাকায় আরেকটি ইউনিয়নে বিরোধী দলের উপনেতা সভা ডেকেছেন। সকালবেলা থেকে পুলিশের কর্মকর্তা, সরকারি দলের উপনেতা সভা ডেকেছেন। সকাল থেকে পুলিশের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ফোন করছেন, আপনার সভাটা আপনি উইথড্র করে নেন। এখন বিরোধী দলের তরুণ নেতাটি বলছেন, এমপি আছে বলে আপনারা অফিসাররা বলছেন আমার সভাটা উইথড্র করে নিতে হবে। তারাই যদি আবার এমপি থাকেন, তাহলে আমি কি করে এখানে ফ্রি ইলেকশন করব? আমার পক্ষে কি করে মুক্ত নির্বাচন করা সম্ভব যদি এই এমপি থাকেন আমার এলাকাতে? আমি সবাই করতে পারবো না সেখানে। এই ব্যাপারগুলো বিবেচনায় নিতে হবে আর কি। আচ্ছা, একটু প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর কাছে আপনি বিদায় নিতে বলেছেন। জি স্যার, আপনার কাছে আবার আসছি। আপনার কাছে আমাদের যেই মানে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশন থেকে ফেরার পর ইতিমধ্যে দেশি এবং বিদেশি বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক মহলে যে চাপ তৈরি হয়েছে, তাতে একটা সংলাপের সম্ভাবনা আছে,
যার মধ্যে দিয়ে একটা সমঝোতার পথ বের হয়ে আসতে পারে? আপনি যদি একটু অভিমতটা জানান। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো বক্তৃতা দিয়েছেন জাতিসংঘে, সেলফ কন্ট্রাডিক্টরি। তিনি বলেছেন অস্ত্র কেনা উচিত না, তার বদলে লেখাপড়া করার জন্য বাজেট তৈরি করা উচিত। কিন্তু তিনি নিজেই বহু টাকার অস্ত্র কেনার ব্যবস্থা করেছেন বাংলাদেশের মতো দেশের জন্য, যেখানে আসলে কোনো শত্রু নয়, অন্য শত্রুপক্ষ নাই, ইমেজিনারি শত্রুপক্ষ ছাড়া আর কোনো শত্রুপক্ষ নাই যাদের বিরুদ্ধে অস্ত্র খরচ হতে পারে। যাই হোক, তবু তিনি বলেছেন, আমরা শুনলাম। একই সঙ্গে আমরা এটাও বলবো, যেন মানুষের জীবনে পলিটিশিয়ান হওয়ার বহু সুযোগ হয়, পলিটিক্স করলে সুযোগ অনেক আসে, কিন্তু এমন একটা পর্যায়ে আসতে পারে যখন লোক পলিটিশিয়ান থেকে স্টেটসম্যানের পর্যায়ে উঠতে পারে। একটা সুযোগ আছে, যেমন বঙ্গবন্ধু করেছিলেন। স্বাধীনতা ডাক দেওয়ার পরে যেভাবে যুদ্ধ চলে এলো বাংলাদেশের মানুষের মনে একটাই তখন নেতা ছিল, সত্যি কথা। আর তখন বিএনপি জন্ম হয় নাই, ইন এনি কেস, অন্য কোনো বিরোধী দল ছিল না। সেই সময় এইরকম একটা স্টেটসম্যানশিপের একটা সুযোগ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলো, হয়তো এটাই শেষ সুযোগ, যখন তিনি শুধু নিজের দলের কথা না ভেবে দেশের কথা, কোনো প্রশ্ন আছে? শান্তি শৃঙ্খলার কথা, দেশে বিভক্তি সৃষ্টি শেষ করে দেওয়ার জন্য, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হবেন, এবং সেইভাবে দেশের সব মানুষকে নিয়ে একটা সুন্দর নির্বাচন দিয়ে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি রচনা করতে পারবেন। না হলে তার জন্য ব্যর্থতা অপেক্ষা করছে, এবং দেশের জন্য একটা দারুণ সংকটময় পরিস্থিতি অপেক্ষা করছে, যেটা গণতন্ত্রের কি প্রশ্ন করবেন? শুভ হবে না। শুনতে পাচ্ছেন কি? আমারও একটা পাচ্ছেন প্রশ্ন আপনি। ছিল আর কি তারপরে। আমি তাহলে প্রশ্ন করছি স্যার আপনাকে, যে বলেন। 2006 সনে নভেম্বর ডিসেম্বর মাসে তখনকার যে সরকার বা সাপোর্ট করছিল যে সরকার, আপনি জোট সরকার ইয়ে করতে পারেন, তারাও একই কথা বলছিল যে আসলে নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সুতরাং নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই সুন্দরভাবে নির্বাচন হয়ে যাবে। আমি অবশ্য এর বিপক্ষে লিখেছিলাম যে না, নির্বাচন কমিশন ইজ ওয়ান ফ্যাক্টর, দেয়ার আর মেনি আদার। আবার আজকে এই এত বছর পরে ঠিক একই কথা বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী একদমই। করলেই Right, সুন্দরভাবে absolutely. নির্বাচন করা যাবে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, কোনো সরকারই এক্স্যাক্টলি ফর্মুলা দিচ্ছে না, এই সরকারও দিচ্ছে না যে এইভাবে আমি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই, এই মন্ত্রণালয় তার আওতায় থাকবে, এই ফোর্সগুলি তার আওতায় থাকবে, এবং আমার প্রস্তাবগুলো কোনো সে থাকবে না। আপনাকে আমি প্রশ্ন করছি স্যার, আমি বিশ্বাস করি যে ওই নির্বাচন কমিশনই বলেন, পাবলিক সার্ভিস কমিশনই বলেন, সিএজি বলেন, যত শক্তই বলেন, প্রেসিডেন্ট আপনার যে পোস্ট বলেন, সেখানে কেউই আসলে সরকার ছাড়া আর কেউই স্বাধীন না। এবং আমি আপনার বক্তৃতা শুনেছিলাম টেলিভিশনে, আপনি টের পেয়েছেন যে ক্ষমতার শক্তি কী এবং ক্ষমতার ভারে কিভাবে আলটিমেটলি নুয়ে যেতে হয়। আপনি বলেছিলেন আপনাকে কিন্তু কোনো রকমই পার্লামেন্ট থেকে কিছুই করতে পারতো না, কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল না, কিন্তু আপনি বলেছিলেন যে শব্দটাও আপনি ইউজ করেছিলেন যে 14 পুরুষকে যে গালি দিবে আমি সেই গালি নিতে পারবো না, কারণ এই বাচ্চা ছেলেমেয়ে। সুতরাং আমি ডিসাইড করলাম মানে সম্মানে সরে যাব। সুতরাং এই যে সরকার এবং সরকারের দলীয় যে চাপ থাকে, আপনি কি মনে করেন নির্বাচন কমিশন তো প্রেসিডেন্ট থেকে অনেক কম শক্তিশালী, তারা এই চাপ নিতে পারবে? পারবে না, উত্তর পারবে না, কিছুতেই পারবে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, আই এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ স্যার। মোর দ্যান স্যার, আপনি তো বলছেন যে সংকট ভয়াবহ হবে আর কি। এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে এমন কোনো মেজাজ দেখানো হচ্ছে না যে তারা আসলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দিকে যাবেন, তা আপোষ করার কোনো টেম্পারমেন্ট দেখছি না। অপরদিকে আমি যতদূর জানি বুঝি, বিরোধী দল 1 ইঞ্চি জমি ছাড়বে না এখানে, তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করবে না। এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে কোথায় ঘটনাটা দাঁড়াবে, হবেটা কি আসলে শেষ পর্যন্ত? প্রকৃতিতে শূন্যতা থাকে যদি না। কোনো
যদি কোনো সরকারি দলের প্রমিনেন্ট নেতা আমলাদের এভাবে ধমকায়, নিশ্চয়ই, কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? তা তো বটেই। ভেরি সিম্পল। একক নির্বাচন হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আইন না, বিশেষজ্ঞরা আমরা আছেন। বিদায় নিব তাহলে, শেষ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই বয়সে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন এবং এত লম্বা সময় ধরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। না, আমি আইনজীবীদের কাছে, আমার শ্রদ্ধা আইনজীবীদের কাছে একটা প্রশ্ন আছে আর কি। যেহেতু স্যার শেষ কথাটা বললেন যে সরকারি দলের প্রেসিডেন্টের সদস্য বলেছেন যে আপনারা আমাদের কথা শুনবেন, নাহলে কপালে দুঃখ আছে, বাড়ি পাঠিয়ে দেব। তার জন্য কি উনি মন্ত্রী না, মন্ত্রীর ওই ভাষায় কথা বলতে পারেন না, কিন্তু উনি মন্ত্রীও না, উনি দলের প্রেসিডেন্ট সদস্য। উনি প্রশাসনকে ধমক দিচ্ছেন, প্রশাসনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। প্রশাসন তার মতো কাজ না করলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলছেন। তার জন্য কি তার বিরুদ্ধে মামলা হতে পারে স্যার? মানে আমাকে তো রাষ্ট্রদ্রোহিতা মনে হয়। একজন প্রফেসর মানুষ, শুনেন, এটা একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। বাকশাল জিনিসটা যারা করেছে না, ঠিক সেই ষড়যন্ত্রই কিন্তু চলতেছে বাংলাদেশে। দলীয়করণ করা হয়েছে সকলে, কিছু লোককে ধাবড়াইয়ে করা হয়, মিথ্যা মামলা দিয়ে করে হয়, মামলা করা হয় মিথ্যা মামলা, সরকারের পক্ষের মামলা উঠিয়ে নেওয়া হয়। আর কিছু লোককে বলা হয় যে তুমি যদি আমার দলের সঙ্গে খাতির টাতির না করো, আমার কথাবার্তা না শোনো, তোমার এই সুন্দরবনে পাঠিয়ে দেবো। অতএব এই জিনিসটা বাস্তবতা। এই বাস্তবতা যে আমাদের সুশীল সমাজ এতদিন পর্যন্ত সহ্য করে আছে, যে দুই দিক দিয়ে চলতেছে, কিন্তু একদিক দিয়ে হলো দলীয়করণ, ইলেকশন কমিশন সকলকে তারা দলীয়করণ করে রাখছে। এই নির্বাচন করলে পরে তবুও হাসিনার সাহস পাচ্ছে না। কারণ আজ পর্যন্ত, শোনেন, আপনারা কনস্টিটিউশনের কথা বলেন, কনস্টিটিউশন কিন্তু খালি নট ফিউ বোনস, কনস্টিটিউশন হ্যাজ ফ্লেশ, ব্লাড অ্যান্ড সোল। কতগুলো মূল্যবোধ আছে পৃথিবীর কোন দেশে, এগুলো আমরা সহ্য করতে করতে শিক্ষিত লোকেরা, আমাদের মতো লোকেরা এগুলো সহ্য করতে করতে এই সমস্ত লোকদের সাহস বাড়াই দিয়েছি আমরা। তারা আমাদেরকে শাসনতন্ত্র শেখায়, শাসনতন্ত্র বলে মানতে হবে, বলে সত্যি কথা বলতে কি শাসনতন্ত্রের সম্বন্ধে তারা কি জানে, তারাও বলতেছে আমরা যেহেতু বোকা। একদম প্ল্যান করা যে আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করার একটা প্ল্যান, এটা তারা করে আসছে। এবং আওয়ামী লীগ আর নির্দলীয় গণতান্ত্রিক দল নাই। আওয়ামী লীগ দলের সঙ্গে ভাসানীর সাথে যে রিফট হয়েছিল, সেই রিফটটা কিন্তু শেষ হয়ে গেছিল। ভাসানীর সাথে সরওয়ার্দী সাহেব আর বঙ্গবন্ধু একদিকে চলে আসলেন, মানিক মিয়া সাহেব আর রৌনদী চলে। এখন কিন্তু তারাই বসে গেছে তার মাথার উপরে। এখন শেখ হাসিনা কিন্তু আসলে একা না, তার অনেক বুদ্ধিদাতা আছে। কিছু আছে রিটায়ার্ড আমলা, কিছু মনে করেন আপনার রিটায়ার্ড আমলা, আর কিছু হইলো ব্যবসায়ী, টাকা পয়সা দিয়ে করেছে। অতএব এই প্ল্যানটা অত্যন্ত, উনি যে বলছেন না কি আমল ইসলাম সাহেব কি পিতলের যে সোনার বাটি, উনি সোনার পাথরের বাটি কিন্তু বানাই রাখছেন। উনি কিছুতে পারেন না। হাসিনার পক্ষে আজকে তার লোকজন নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করছে, তারপরে দুর্নীতি, নৈরাজ্য। আপনি চিন্তা করেন, বলছেন কি হবে, এখন কি হচ্ছে দেশে বলেন না, প্রত্যেক দিন খুন খারাপি হচ্ছে। ছাত্রদেরকে বানাইছে। আমি শোনেন একটা কথা বলি, আমার তো বুকটা ভরে গেছে। সাধারণত যাই না ব্যাংক ট্যাঙ্কে, কোথাও তো যাইতে না। সেদিনকে গুলশানে এক ব্যাংকে গিয়েছিলাম, যে দেখলাম সুন্দর ঝকঝকে ব্যাংক, যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রির মডার্ন ব্যাংকের চাইতে ভালো, ছেলেমেয়েরা সব ব্রাইট। আই ফিল সো হ্যাপি। কিন্তু বাইরে কি হচ্ছে, আমাদের ইউনিভার্সিটির ছাত্রদেরকে গুন্ডা বানাচ্ছে। শোনেন, রাজনীতিতে গুন্ডা দরকার হয়, সরোয়ার্দির সময় গুন্ডার সময় দেখেছি, তারা কিন্তু গুন্ডা ভাড়া করতো, ছাত্রদের গুন্ডা বানাইতো না। ছোট বাচ্চা বড় বাচ্চার নাম শুনেছি তখনই আমি, কিন্তু এখন তারা গুন্ডা বানায়, খুনি বানাইছে, বদমাশ বানাচ্ছে, জাতির সর্বনাশ করতেছে এই রাজনীতির নামে। আমরা সব সহ্য করতেছি। আমি যদি মোহাম্মদ নাসিমকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করি, তার কোনো আইনগত ভিত্তি থাকবে স্যার? এতবার সুশীল সমাজ বলতে কোনো জিনিস রাখে নাই। আজকে সাংবাদিক দুই ভাগে হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগ, বিচার বিভাগ আইনজীবীরা দুই ভাগ হয়ে গেছে। যে কনস্টিটিউশনে বলেছে 3 সেপারেশন অফ পাওয়ার, সেটা তারা মানছে না। পুরোপুরি একমত। অতএব আমাদের জন্য আজকে এত বড় সাহস হয়েছে, তারা মনে করছে তারা পারবে। এবং যদি পারে, যদি তারা এই প্ল্যান, তাদের প্ল্যান কিছু চেঞ্জ করতে পারবেন না আপনি, অন্য কিছু আপনি পারবেন, আমি পারবো না, অন্যরা পারতে পারে যাদের শক্তি আছে। এবং একটা মামলা দায়ের করতে চাই, তার কি কোনো আইনগত ভিত্তি আছে? কোর্টে যাবেন, কার কাছে যাবেন? কোর্টেও সেখানে অনেকেই বলে এটা দলীয়ভাবে করা হয়েছে। তাহলে আপনি বলেন, এটা কোনো ইস্যুর কথা বলছি না। আজকে যদি বিচার বিভাগের স্বাধীনতা সম্বন্ধে আপনি সেন্সিটিভ হন, তাহলে বাইরের লোকের দাবির মতো একটা লোকের ফাঁসি দেবেন, এ তো বিচার বিভাগের জন্য খুব ভাবমূর্তি খারাপ হলো তো। এটা there is no much difference between life imprisonment and death, বরঞ্চ লাইফ ইমপ্রিজনমেন্ট মোর পানিশিং। তার আজীবন সাফার করতে হবে, কিন্তু না, তার গলা কাটতে হবে। কি জন্য? অন্যরা বলেছে, চাপ দিয়েছে, যে আইন করে আপনি ট্রাইব্যুনাল করছেন, সেই ট্রাইব্যুনাল আইন মানলেন না, আইন পরিবর্তন করলেন। সুপ্রিম কোর্টের অন্তপক্ষে উচিত ছিল যে না, আমরা দেখাই স্বাধীনতা দেখাই, তারা দেখাইল তো না। জি, ব্যারিস্টার আমিনুল ইসলাম,
যে আপনি হাত তুলে আছেন, যে আপনি আপনার যদি কোনো আলোচনা অ্যাড করতে চান এখানে। আমাদের এই আলোচনাটাকে একটা পজিটিভ এরিয়াতে নিয়ে আসার জন্যে সমস্যা তো আমরা সবই জানি, কিন্তু ইনস্টিটিউশন ডেভেলপ করতে তো কোনো অসুবিধা নেই, এবং সেদিক থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে কথাটা বলেছেন জি, সেটা কিন্তু আমাদের দেখা দরকার এবং সরকারের কাছে এই দাবিটা সর্বস্তরে তুলে দেওয়া দরকার। দ্বিতীয়ত যে পার্লামেন্টের যারা মেম্বার আছেন, যখনই ঘোষণা দেওয়া হবে নির্বাচনী ইয়েটা শিডিউল, সাথে সাথে তার এক্স অফিসিও লোকাল এরিয়াতে যা কিছু পদাধিকার আছে সম্পূর্ণভাবে সিজ করে যাবে, এবং তার যতটুকু সিকিউরিটি সেটা এবং সেটা তার কিভাবে হবে আমার কাছে স্পষ্ট না। ওনারা জানতে চাচ্ছেন এটা কিভাবে হবে। কোন আইনে এটা সিজ করে যাবে? দিস ইজ এটা না, এটা করা দরকার, আমি বলছি ও করা সেটা নিয়ে দরকার আলোচনা বলছি, করা এটা তো দরকার। আমরা মনে করি। এগুলো হচ্ছে মানে আমাদের পরামর্শ অনুযায়ী। পন্থা, যে পন্থাতে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য এরকম আরও উদাহরণ পাওয়া যাবে, এবং এগুলো আমাদের খুঁজে বের করা দরকার যে লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য কি কি কাজ করা দরকার। কারণ আমরা যে বিতর্কটি করছি, বিতর্কটির কোনো শেষ নেই। কারণ এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার হলেই যে ভালো নির্বাচন হয় তা হয় না। আমরা জাস্টিস লতিফুর রহমান সাহেব যখন অ্যাডভাইজার ছিলেন, চিফ অ্যাডভাইজার, তখন আমরা দেখেছি তার নির্বাচন, এবং আমি সেটা আর বলতে চাই না, আপনারা সবারই জানেন যে কীভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, লোকজন মেরেছিল। সে দল ঠকছে, সে দল কখনো মানে নাই যে এই নির্বাচন ঠিক আছে, ইভেন যখন সরকারের অধীনে হয়েছে। বাংলাদেশের দলীয় সরকার অধীনে যে নির্বাচন করেছে 73 সালে বিএনপিতে জাতীয় পার্টির আমলে, এই কোন নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হয়নি। আমি সেই জন্য ইনস্টিটিউশন ডেভেলপ করার পক্ষে, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান অফ ইউ। আমি মনে করি যেদিক থেকে ইনস্টিটিউশন যদি ডেভেলপ না করতে পারি, তত্ত্বাবধায়ক সরকার ইজ ইকুয়াল টু দ্য ফ্রি ফেয়ার গভর্নমেন্ট, এটা আমি মনে করি না। আপনি ইনস্টিটিউশন কবে ডেভেলপ করবেন ব্যারিস্টার আমিরুল ইসলাম? সময়টা কোথায় আপনার হাতে? না, এখন আমাদের তো আছে, সময় আছে। আপনি 3 মাস ইনস্টিটিউশন ডেভেলপ করবেন? বাহ, আপনার প্রস্তাব নিয়ে আসেন যে আমরা ইলেকশন কমিশন এভাবে রিশাফল করতে চাই, আমাদের যে সমস্ত নিয়মকানুনের কথা আমাদের সাখাওয়াত সাহেব বললেন সেগুলো করতে চাই, এবং আরও অপোজিশন পার্টি, অন্যান্য পার্টি লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কী কী দরকার সেগুলো আমরা যদি করি, আমাদের অ্যাডিশনাল আইজি কাজ করবে সেই নির্বাচন কমিশনের অধীনে। ব্রিগেডিয়ার স্বাগত, আপনার সাথে একটু কথা বলবেন। আপনি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসার আগে কিন্তু অ্যান্টিসিপেটরি কতগুলো রেকমেন্ডেশন দিয়ে আসছিলাম, এবং দোজ আর সাম সলিড রেকমেন্ডেশন। আমি দেখেছি আমাদের রেকমেন্ডেশনগুলো বই আকারে ইলেকশন কমিশনে রয়ে গেছে, কিন্তু সেই জিনিসগুলো যখন আমরা ল মিনিস্ট্রিতে পাঠিয়েলাম, ল মিনিস্ট্রি আবার এই নির্বাচন কমিশনকে পাঠালো, এই নির্বাচন কমিশনে আবার কিছু চেঞ্জ করে পাঠালো, অনেকগুলো বাদ দিয়ে দিল। সেগুলো কিন্তু ল মিনিস্ট্রি কুড হ্যাভ টেকেন ইনটু কগনিজেন্স, এবং ওইটা নিয়ে ওইটার উপরে আরও বিল্ড আপ করা যেতে পারতো। কিন্তু আমি আপনাকে দেখালাম যেটা মন্ত্রী পরিষদে পাশ হয়েছে, সেখানে নর্মাল আরপিওর কিছু পরিবর্তন ছাড়া এখানে কোনো এলিমেন্টই নাই যেটা, যে কথাটা আমরা বলছি নির্বাচন কমিশন শক্তিশালীকরণ শুধু এই পার্লামেন্ট রেখে নির্বাচনের জন্য না। আমরা বলেছি যে কোনো সরকারের যখনই নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের নিচেও নির্বাচন হলে নির্বাচন কমিশনের কতগুলো ইনহারেন্ট পাওয়ারের বাহিরে কতগুলো ল এনাক্ট করে কিছু পাওয়ার দিতে হবে, যেগুলো না হলে ইলেকশন কমিশন ফোর্স অ্যাপ্লাই করতে পারছে না, ফোর্সফুল হতে পারবে না। কারণ ইলেকশন কমিশনের কাছে তো এক্সিকিউটিভ পাওয়ার নেই যে আপনি এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করে কিছু করতে পারবেন। তো আরেকটি জিনিস হলো যে ইলেকশন কমিশনকে সবসময় ডিপেন্ড করতে হয় প্রায় 6 লক্ষ থেকে 6.5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর উপরে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো যে দলীয়করণ যেভাবে হয়েছে, 1 স্তর 2 স্তর 3 স্তর, এই সমস্তগুলো আপনার ইলেকশন কমিশনের একটা ভিউতে নিয়েই কিন্তু নির্বাচনগুলো করতে হয়। এটা খুবই ডিফিকাল্ট টাস্ক হয়ে যায়। যখন আপনি বললেন যে আপনি যেটা সাজেস্ট করলেন যে পার্লামেন্ট থাকলে পরে এমপিদের যে সমস্ত এক্সট্রাঅর্ডিনারি পাওয়ারগুলো আছে সেগুলো কার্টেল করতে হবে, সেই জন্য আমি বললাম যে রুলস অফ বিজনেসের সারদ সাহেব এখানে আছেন, এটার উপর কোনো কাজই হয় না। না না, এমপিদের হবে আপনার যে প্রসিজার অফ পার্লামেন্ট,
কিন্তু এমপিদের রুলস অফ বিজনেসে কম, কিন্তু রুলস অফ বিজনেসে তো মিনিস্টাররা হচ্ছে বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি। এইগুলো তার এটা কার্টেল করলে তো মিনিস্ট্রি আবার চলবে না। তো এইগুলো আপনাকে পরিবর্তন করতে হবে, তো কার্টেল আপনি না অনেক করেন, কিছু করতে হবে, আপনাকে লিমিটেড করতে হবে। প্রথমে তো কয়েকটা মিনিস্ট্রি নির্বাচন কমিশন আমি তো আওতায় দিতে হবে। আমি তো এখন মনে কোনো গভর্নমেন্টই তো এটা দিচ্ছে না যে এইভাবে আমি মনে করি যে মহাজোট সরকার বলা উচিত যে এই ক্ষমতাগুলি আমি নির্বাচন কমিশনকে দিয়ে শক্তিশালী করব। আর আপনার যে বিরোধী দল বা 18 দলীয় তারাও ইমিডিয়েটলি বলা উচিত যে আমরা এই জিনিস করার জন্য বলছি। এই কথাটা আপনাকে বলছি, কিন্তু কেউই কিছু বলছে না, কেউই কিছু বলছে না, শুধু শক্তিশালী করেন। আমি আরেকটি এখানে একটু ক্লিয়ার করে দেই, আমরা কিন্তু আমাদের কনসেপ্টে যেটা ছিল, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রির কর্তৃত্ব নিতে চাই না। ইলেকশন কমিশন ক্যানট রান দ্য মিনিস্ট্রি। যেটা বলা হয়েছিল যে মিনিস্ট্রিগুলো এত পরামর্শ হিসাবে ইলেকশন কমিশনের সাথে পরামর্শ করবে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে কি নেবে না। একটা এক্সাম্পল দেই, কয়েকদিন আগে আলী আকবর সাহেব একটা টক শোতে বলেছিলেন যে সিদ্ধান্ত হয়ে গেছে এমপিও ভুক্ত করা হবে। রুটিন কাজ যেখানে বলা হচ্ছে যে মিনিস্ট্রি থাকবে, ক্যাবিনেট থাকবে, রুটিন কাজ করবে। উনি যেটা বললেন, আমি ওনারটাই কোট করছি, যে রুটিন কাজ তাহলে তো ওই যে এমপিও ভুক্ত করলাম, আমি একটা ডিসিশন নিয়ে নিলাম, রুটিন কাজ হবে ওখানে একটা একটা করে ছাড়া। যখন আপনি শিডিউল ডিক্লেয়ার করলেন, তারপরে আমার কনস্টিটিউন্সিটা চিঠি দিয়ে দিলাম, তারপরে কনস্টিটিউন্সি চিঠি দিয়ে দিলাম, এইটাই তো রুটিন কাজ হিসাবে যাচ্ছে ইন ডেফিনেশন অফ রুটিন কাজ। কিন্তু এটা তো এফেক্ট করতেছে ওই কনস্টিটিউন্সিকে, ইলেকশন কমিশনকে, ইলেকশনকে। এইসব জায়গাতেই আমরা বলেছিলাম যে ইলেকশন কমিশনের সাথে আপনি এই ডিসিশনগুলো নেওয়ার আগে প্লিজ তার সম্মতি গ্রহণ করেন, যেটাকে আমরা ইংরেজিতে টেকনিক্যালি বলি কনসেন্ট, উইথ দ্য অফ দ্য কনসেন্ট অফ দ্য, এই কথা বলতে হবে। কনকারেন্স, সরি বেটার ওয়ার্ড ইজ কনকারেন্স। এই কথাগুলো আপনাদের তো আসছে না, ইররিলেভেন্ট হচ্ছে না। যারা প্ল্যান করেছে পার্লামেন্ট রেখে, সম্পূর্ণ ক্যাবিনেট রেখে ইলেকশন করবে, তারা পার্লামেন্ট ইলেকশন কমিশনকে শক্তিশালী করবার জন্য করছে নাকি? এটা তো ইররিলেভেন্ট কথা হচ্ছে। আপনি মনে কিছু যুক্ত করতে চাচ্ছেন? নাই কোথাও, পৃথিবীর কোথাও তো নাই যে নির্বাচিত সরকার থেকে নির্বাচিত সাহেব যে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন মন্ত্রী, এটা কিন্তু আমরা নির্বাচিত কথা বলি না। আমাদের সাজেশন ছিল এত প্ল্যান নাই নির্বাচন কমিশনকে শক্তিশালী করার। আপনাদের আলোচনা একটু অ্যাড করতে চাচ্ছেন ব্যারিস্টার আমিনুল ইসলাম? জি হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমাদের পজিটিভলি সিভিল সোসাইটিতে, বিশেষ করে এখানে ডক্টর সাদাত সাহেব আছেন, ব্রিগেডিয়ার সাকাত হোসেন আছেন, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে। ওনারা যদি এই ব্যাপারে কাজ করতে চান, লেভেল প্লেইং ফিল করার যে কী করা দরকার, আমি খুব ভলেন্টিয়ার করছি, আই উইল অ্যাসিস্ট দেম, যে সেইভাবে কি কাজ করে একটা আমরা ঐক্যমত আনতে পারি কিনা আমাদের ভিতরে, যে এইভাবে একটি নির্বাচন করা যেতে পারে যেখানে তাদের লেভেল প্লেইং ফিল্ড হতে পারে। এবং এটা সময় আছে বলে মনে হয় না। আমাদেরকে বাদ দিলেন, বন্ধু মানুষ আমি আপনার। ব্যারিস্টার মইনুল হোসেনও থাকতে চাচ্ছেন? আচ্ছা, আমি থাকতে চাচ্ছি আপনার সাথে, তত্ত্বাবধায়কের দলে। তো আচ্ছা, একটা কথা আমি বলি, সেটা হলো শেষ কথা, আমি একদম বলে দিচ্ছি সিম্পল। আপনি তো এই ইলেকশন হবার নয়, এবং ইলেকশন যদি হয় তাহলে আর ইলেকশনের কথা বলতে হবে না, গণতন্ত্রের কথা বলতে হবে না। দিস ইজ অ্যানাদার বাকশাল হতে যাচ্ছে দেশে, সিম্পল। না, ইলেকশন হবার নয়, এটা আপনি কোন ইয়েতে বলছেন? ইলেকশন তো একদলীয় ভাবে তো যদি হয়, আমি সেটাই বললাম, ইলেকশন হবার নয়, আর যদি হয় তাহলে আর ইলেকশনের কথা বলতে হবে না, গণতন্ত্রের কথা বলতে হবে না, দুইটাই বলছি আমি। কিন্তু একদলীয় ইলেকশন যদি হয়, আমি একটু একটা তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার। একদলীয় ইলেকশন যদি হয় তবে ইন্টারন্যাশনালি রেকগনাইজ হবে না, এবং জেনডম হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি। তারা ওয়ার্ল্ড কনফারেন্স যেটা ক্যারিবিয়ানে করেছে, বলে দিয়েছে যে গত ইলেকশনে, লাস্ট ইলেকশন, তারা তো লাস্ট ইলেকশনে যেটা সেকেন্ড বিগেস্ট পার্টি হয়, সেই পার্টি কন্টেস্ট না করলে দ্যাট ইলেকশন উইল নট বি রেকগনাইজড। জি, ব্যারিস্টার আমিনুল ইসলাম বলতেছেন আপনি, দেশের বড় বড় সমস্যাতে সমাধানের জন্য আমরা ছুটে যেতাম। মইনুল হোসেন সাহেবের পিতা মরহুম মানিক মিয়া সাহেব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি দেশের এই সমস্ত সংকটময় সময়ে পজিটিভ কথা বলেছেন, কাজ করেছেন সবাইকে নিয়ে, এবং মইনুল হোসেন সাহেবকে আমরা সেই ভূমিকায় দেখতে চাই। তত্ত্বাবধায়ক, উনি আমার তত্ত্বাবধায়ক হোক, কথাই বলতে পারি, প্রাইম মিনিস্টার আর পার্লামেন্টকে চেঞ্জ করে ফেলেন না, তাহলে হয়ে যায়।
তত্ত্বাবধায়ক Prime Minister 18 থাকবে কেন? দলের এটা কথার কথা, কারণ হ্যাঁ, 18 আমি- দলকে আওয়ামী লীগ যদি আমি মনিরুল হোসেন সাহেবকে আমার নিজের তত্ত্বাবধায়ক বানাতে চাই। আওয়ামী লীগ যদি বুদ্ধি করে চট করে বলে আমি যদি হয়ে তত্ত্বাবধায়ক মেনে আপনি নিলাম, প্রধানমন্ত্রী হন। না আওয়ামী লীগ যদি বলে যে আমরা তত্ত্বাবধায়ক মেনে নিলাম, তাহলে তাহলে একমত হবে না। 18 দলীয় জোট কিন্তু পারবে না, পারবে কারণ না। তাহলে তো খায়রুল হক সাহেব হয়ে যায়। না, না, খায়রুল হক সাহেব না, নাও হয়। আসলে উনারা যেটা একমত চাচ্ছেন- হতে পারবে না না তারা। উনারাও আসলে কথা উনারা মডিফাইড একমত হতে তত্ত্বাবধায়ক চাচ্ছেন। হ্যাঁ। এটাও কিন্তু জি, আমরা আপনাদের কাছে আসছি, আর্টিকুলেট করতে পারি আপনাদের কাছে আসছি। দর্শক, ডক্টর আমাদের এই স্বাধীন মালিক আলোচনা একটা অনুষ্ঠানের কথা বাইরে বলেছেন, জাতীয় লক্ষ্য করেছেন, নির্বাচন উনি নিয়ে একটা কারণ রাজনীতিতে বলেছেন। যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের একটু বক্তব্য শুনবো। 25শে অক্টোবর পর্যন্ত আমরা দেখব যে সরকার সংবিধান সংশোধন করছে, আর যদি না করে আর একতরফা যদি নির্বাচন করার চেষ্টা করে তাহলে এটা কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমরা বলে দেবো। 24 অক্টোবর ইনশাআল্লাহ কিন্তু হবে না, ইলেকশন হবে, সময় মতো ইলেকশন হবে ইনশাআল্লাহ। এই সংসদে তাদেরকে সংশোধন করতে হবে, আর তা নাহলে এই সমস্যার সমাধান, এই সংকটের সমাধান বাংলাদেশের মানুষ রাজপথে করবে। তারা রাজপথ দখল করে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন। আগামী 25শে অক্টোবরের জন্য আপনারা উপস্থিত থাকবেন। আমরা সকল নেতা কর্মী নিয়ে রাজপথে থেকে তাদের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতাকে আমরা রুখে দেব। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার ফুল ক্যাপাসিটিতে তার কার্যক্রম পরিচালনা করবে। সরকার বিশেষ করে যেভাবে আগাচ্ছে এবং বিরোধী দল যেই অবস্থান নিয়ে আছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের সুস্থ সমাধানের সম্ভাবনা দিন দিন অ্যাকচুয়ালি দূরে সরে যাচ্ছে। সবচেয়ে জনগণের কাছে ধিকৃত দল কোনটা? আমি নামটা বলতে চাই না। তাদের ভোট সম্ভবত 40% পায়, তারা 40 পাবে না, আবার 20 পাবে। তার ভোট কত? 60। তারা কত পাবে? 60টা আসন পাবে। আমাদের আসন অনেক বাড়বে, আমরা 120 আসন বেশি পাবো। এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা ছাড়া এই দুই দলকে সরানো যাবে না। আমরা এই নির্বাচন করব না যদি নির্বাচন পদ্ধতি পরিবর্তন না করা হয়। জি, আমরা শুনলাম কিছু মতামত। একটি বিষয় এলিমেন্ট যে যদি রাজনৈতিক সংস্কার না হয়, জি, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করছি যে রাজনীতি কিন্তু রাজনীতিবিদদের হাতে নেই, এটা এখন ব্যবসা হয়ে গেছে, ব্যবসায়ীদের হাতে, যেগুলো ট্রেড ইউনিয়নের মতো হয়ে গেছে। ফলে রাজনীতিতে সংস্কার দরকার এবং সেই জন্য এবং এই সংস্কার শুরু হতে হবে দুই নেতৃত্বকে বলা যে আপনারা এখন বিদায় নেন। আমি একটা কথা বলেছি যে যেমন এটা অবশ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে, পার্লামেন্টের সিস্টেম নাই, যে দুইবারের বেশি আর প্রাইম মিনিস্টার হইয়েন না আপনারা, তাহলেই একটা পরিবর্তন কিছু আসবে। এটা সহজে হবে না, হঠাৎ হবে না, কিন্তু একই নেতৃত্ব বারে বারে ব্যর্থ সরকার, বারে বারে দুর্নীতির সরকার, তা আমরা তো তার ব্যর্থতা এবং দুর্নীতি থেকে বারে বারে রিওয়ার্ড করতেছি ইলেকশনের নামে। সেই ইলেকশনে আমাদের এত চিন্তা ভাবনা করে লাভটা কি আছে? তারা করুক মারামারি। আমি একটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন করে রাখতে চাই যে যদি শেষ পর্যন্ত যেই সমঝোতার প্রশ্নে যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে অন্তত কি নির্বাচন কমিশনকে একদম স্বাধীন স্বয়ংসম্পূর্ণ আচরণবিধি সংশোধনের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়া যায় কিনা? না, এটা তো নির্ভর করবে আপনার নির্বাচন কমিশনকে কি ক্ষমতা দিবেন, কি দিবেন, এগুলি নির্ভর করবে যদি কোনো সময় সেরকম সমঝোতা হয়, যদি মীমাংসা হয়, সেই মীমাংসা যেমন 91 হয়েছিল। এখন যেভাবে আমি দুটা দলের বক্তব্য শুনলাম তাতে তো মনে হয় যুদ্ধ ডিক্লেয়ার করছেন, এবং যুদ্ধ ডিক্লেয়ার করলে তাহলে কোন দিকে আমরা যাচ্ছি আপনারা জিজ্ঞেস করছেন বারবার, তাহলে আসলে এইটার ফয়সলা হবে রাস্তাঘাটে, মাঠে ময়দানে। একটা আমাদের বন্ধু মারা গেছেন ওই যে জেনারেল আমিন আহমদ, উনি বলছিলেন যে একটা পার্টি নিস্তেজ হয়ে যাবে, তারপরে আরেক পার্টি আসবে। এখন যদি সেই অবস্থা হয় তাহলে কিন্তু ইট উইল বি ডিসাইডেড ইন্টারনালি, যদি হয় তাহলে ডিসাইডেড হবে ওই রাস্তাঘাটে, স্ট্রিটে এবং আপনার পথে, গ্রামে গঞ্জে, এই ইয়েতে। এখন এটা নির্ভর করবে যে বিরোধী দলে যারা আছেন তারা জনতাকে কিভাবে নিতে পারেন তাদের সাথে, আর সরকার দলে আছেন যারা, তারা কিভাবে এটা রেজিস্ট করবেন। সরকার দলের রেজিস্ট্যান্সের মেইন ইয়ে হচ্ছে ওই যত কথাই বলো ওয়ার্কার এরা তো চলে যাবে, কারণ সরকার দলের ওয়ার্কাররা সাধারণত থাকে না, থাকবে ল এনফোর্সিং এজেন্সি। এখন ল এনফোর্সিং এজেন্সির শক্তির উপর নির্ভর করবে
যে সরকার কত দূর এগিয়ে যাইতে হবে এটা দেশে। যদি দেখা যায় যে বিরোধী দল মার খেয়ে পালিয়ে চলে গেছে, তখন তারা নিজেদের মতো করে ইলেকশনে যাবে, যেটা আগের সরকারও চেষ্টা করেছিল 22শে জানুয়ারিতে যেতে। এটা হলো দেশের মধ্যে। আর বিদেশি চাপ কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, কারণ ওই বিদেশি বলে আমরা অনেক সময় উড়িয়ে দিই। সব বিদেশ নয়, কিছু বিদেশ আসে, এগুলি আমাদের মুরব্বী দেশ। যেমন আপনার আমেরিকা, ইন্ডিয়া, ইউ কান্ট্রি, এরা আমাদের সিম্পল বিদেশ বলে আপনি উড়াই দিলে হবে না। আমি গতবারের কথা বলছি, আমার তারিখটাও খেয়াল আছে, 11ই জানুয়ারি যেদিন হয়, সকালে একজন মন্ত্রীর ইন্টারভিউ নিলেন। তিনি বললেন যে এসব বিদেশি লোকজন আমাদেরকে দিতে আসে, উপদেশ দিতে আসে, এদের অ্যাম্বাসাডাররা হলো জয়েন্ট সেক্রেটারি সমান, ডিপ্টি সেক্রেটারি সমান, আমরা এদের এখানে যাব না। বিকাল 5টার নিউজে দেখলাম সব কানাডিয়ান হাই কমিশনে গিয়ে তিনিও জড়ো হয়েছেন, তার বড় নেতারাও জড়ো হয়েছে। তারপরে তো 7টার দিকে অ্যানাউন্স হলো যে ইমার্জেন্সি হয়েছে। সুতরাং বিদেশিদের চাপ এটা মানতে হবে, কারণ আমাদের তাদের কাছে ঠেকা আছে। আমাদের আমি তো 2-1টা মিটিং টিটিংয়ে দেখেছি, কেউ বলে না যে না এদেরকে খেপাও, সবাই বলে দেখেন খেপাইবেন না, অসুবিধা আছে। আপনারাও নিশ্চয়ই এসব মিটিংয়ে ছিলেন। এখানে বলে যে দেখেন এখানে আমাদের এক্সপোর্ট আছে, আমাদের এক্সপ্যাট্রিয়েট আছে, আমাদের মিশন আছে। তারপরে এখন যেটা অসুবিধা হয়েছে, আমার ভাই বোন, আপনার আরও লোকজন, আমাদের আত্মীয় স্বজনও রয়ে গেছে। কার উপরে কী চাপ আসবে এটা জানেন না, এবং চাপ কিন্তু এরা ইউনিয়ন কাউন্সিলের মেম্বারের মতোই দিতে পারে দরকার হলে। সুতরাং এই চাপের মুখে আমরা কত দিয়ে করতে পারি। তাছাড়া যেটা আমি বলেছি, আমি শুনেছি যে এইবার যে গ্লোবাল নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি, যার ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, ইউনাইটেড নেশনের যে মেম্বার, এবং তারা ক্লিয়ারলি বলেছে যে যদি আপনার লাস্ট ইলেকশনে যেই দলটা সেকেন্ড হাইয়েস্ট হয়েছিল, তার অপোজিশনই ভদ্রভাবে তারা বলেছে লাস্ট ইলেকশন, তারা যদি পার্টিসিপেট না করে তাহলে এই ইলেকশন রেকগনাইজ হবে না। এবং আপনারা জানেন 96-এ যে হয়েছিল, কলিমুল্লাহ সাহেব নাম ধরে বলেছেন, রিচার্ড লুগার এখনো বোধহয় ফরেন ইয়েতে আসেন বোধহয়, এবং আপনার ক্লেবন প্যাল, তারা মিলে এটা নেগোশিয়েট করেছে। 30শে মার্চ যে বিএনপি ক্ষমতা ছেড়েছে, ইট ওয়াজ এ নেগোশিয়েটেড সেটেলমেন্ট, এবং নেগোশিয়েটেড সেটেলমেন্টের কারণে ওই ক্ষমতা ছাড়ার পরে কোনো মারামারি হয় নাই। এটা একটা শর্ত ছিল যে মারামারি হবে না। সুতরাং বিদেশিদের কথাবার্তা একদম যে শুনবেন না এটা আমি বিশ্বাস করি না, শুনতে হয়। গভর্নমেন্ট চালাইতে গেলে সবাইয়ের কথাই শুনতে হয়, বিদেশি মুরব্বীদের কথা অন্তত শুনতে হয়। যে নির্বাচনের পরে আপনারা মনে করেন নির্বাচন হয়ে গেল, যেভাবেই হোক নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনের পরে শান্তি আসবে দেশে? না, নির্বাচনটা কিভাবে হয়? যেভাবে হবে, যদি মিলেমিশে হয় তাহলে সেভাবে হবে। আমি শান্তি আসবে, যদি মিলেমিশে হয় মিলেমিশে হবে না। আমি ব্যারিস্টার মনিরুল হোসেনের আলোচনার মূল ধ্বনির সঙ্গে একদম একমত। হ্যাঁ, আমি একটু ছোট্ট একটা অন্যভাবে দেখার চেষ্টা করছি। আমার কিন্তু মনে হয় না যে আওয়ামী লীগ একা নির্বাচনটা করতে চাচ্ছে। আওয়ামী লীগ গ্যাম্বল করছে যে বিএনপি আলটিমেটলি নির্বাচনে আসবে, বাধ্য হবে। আওয়ামী লীগটা ভুল চাল দিচ্ছে, বিএনপি নেতৃত্বের যে পলিটিক্যাল উইলটাকে আন্ডার এস্টিমেট করছে আওয়ামী লীগ। এখন বিএনপি আন্দোলন করতে পারবে কি না পারবে, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কতগুলো পলিটিক্যাল ফোর্স আনলিশ করে যাবে। এটা হেফাজত বলেন, জামাত ইসলামী বলেন, গার্মেন্টস ওয়ার্কার্স বলেন, বিদেশি প্রভাব বলেন, এই ফোর্সগুলোকে হজম করার ক্ষমতা আওয়ামী লীগের নেই। তারা একটা ভুল চাল দিচ্ছে। আপনি যেটা স্যার বললেন যে তারা ভাবছে যে একদলীয় সরকার কায়েম করবে, তাছাড়াও আমি যেটা বলছি এতটা বুদ্ধির পরিচয় কিন্তু এই পার্টি দেয়নি। বলছি শুনেন, আমি স্যার একটা দুটো বাক্য শেষ করি। মানে যতটা পরিকল্পনা দূরপাল্লা করে যে একদলীয় সরকার করব, অতটা বুদ্ধি কুটবুদ্ধি হয়তো আওয়ামী লীগের নেই। ওরা যেটা ভাবছে আমরা নির্বাচন করব, বিএনপি আর কি করবে, বিএনপি সুষ্ঠু নির্বাচন চলে আসবে, তারা একটা ভুল চাল দিচ্ছে। আমি একটা শেষ কথা বলে দিচ্ছি, এই দুই দলের যে হিংসা বিদ্বেষ এবং এক দল অপর দলকে যেভাবে লাঞ্ছিত করেছে, নির্যাতিত করেছে, আজকে এলিমিনেট করা হয়েছে, কালকে যদি হাসিনা মানে খেলায় দিয়ে পাওয়ারে আসে, আপনি মনে করেন যে শান্তি আসবে? আমি বলছি আসবে না, আসবে না। এই রাজনীতির মাধ্যমে দেশে শান্তি আসবে না। জি, ব্যারিস্টার আমিরুল ইসলাম কিছু বলতে যাচ্ছিলেন। মানে পজিটিভলি চিন্তা করতে চাই, যে কারণে আমি মনে করি যে এক্সারসাইজটা হওয়া দরকার। বিশেষ করে আপনি যে বক্তৃতাগুলো আমাদের শোনালেন, তাতে আপনি লক্ষ্য করেছেন যে এরশাদ সাহেব সিটও ডিস্ট্রিবিউট করে দিয়েছেন ইত্যাদি। অতএব বিএনপি আমার মনে হয় নির্বাচনে আসবার সম্ভাবনা নিশ্চয়ই আছে, কারণ তারা তো মাঠের অবস্থা, তাদের একটা ধারণা সৃষ্টি হয়েছে।
অতএব এই নির্বাচনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ভোটারদের উপরে বিশ্বাস রাখতে হবে, জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ এমন একটা অবস্থাতে আছে যে কেউ ইচ্ছে করলেই এখানে কোনো কিছু ভণ্ডুল করে দিতে পারবে, এটা অসম্ভব। মিডিয়া যেভাবে সজাগ রয়েছে, প্রত্যেকটা জায়গাতে যেখানে টেলিফোন লিঙ্কস আমাদের রয়েছে, এবং সেখানে কেউ এখানে ইলেকশন নষ্ট করার ক্ষমতা নাই। এবং ভোটার লিস্ট শুদ্ধ ভোটার লিস্ট রয়েছে, একটা পারফেক্ট ভোটার লিস্ট আছে, আইডি কার্ড আছে। অতএব সব কিছু দিয়ে চিন্তা করে জনগণের উপরে আমাদের আস্থা রাখতে হবে। আস্থা রেখে ইনস্টিটিউশনসকে আরও স্ট্রেংথেন করে এবং লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য কী কী করা দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা কী দরকার, এইটার উপরে যদি আমরা কাজ করি সেটা প্রোডাক্টিভ হবে। এবং ডক্টর স্বাধীন মালিক যে কথাটা বলেছেন, আই এম টোটালি ইন অ্যাগ্রিমেন্ট উইথ হিম, যে এইখানে যদি এখন গোপের লড়াই হচ্ছে, আমাদের দেশে আছে গোপের লড়াই, যে এইটা মেনে নিলে পারে এইখানে কিন্তু পরাজয় হয়ে গেল, তো সেইটা কেউ মেনে নেবে না এইরকম পরিস্থিতি অবস্থাতে। সেই কারণে যদি আমার মনে হয় একটা কনভিন্সিং একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি, সকলে মিলে যদি চেষ্টা করি। আমরা যদি সকলে নেগেটিভ ভাবতে থাকি তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমরা সবাই মিলে একটু পজিটিভ ভেবে এই নির্বাচনটা করার দিকে যাই এবং সেখানে সাধারণ মানুষ এর উপরে বিশ্বাস রাখতে হবে। আসলে আমিনুল ইসলাম সাহেব যে কথা বলছেন, শুনেন, একটা কথা কি বাস্তব হতে হবে, রাজনীতি প্র্যাকটিক্যাল সায়েন্স, ইজ নট কবিতা। যেটা আমি খুব রুরু ভাষায় বলতে চাই, আমি আমিনুল ইসলাম সাহেবের চিন্তা ভাবনার তার সফল হোক, এক সেকেন্ড একটা সেকেন্ড হবে, অসুবিধা যদি জানেন, এই যে ব্যবসা রাজনীতি চলছে, দুর্নীতির রাজনীতি চলছে, এই রাজনীতির ফলে কেউ এইটা ছাড়তে সাহস পাচ্ছে না, কারণ রিভেঞ্জ হবে, শাস্তি হবে, বাঘের পিঠে চড়ে বসছে। শোনেন, সরকার যদি সৎ থাকে তাহলে অনেক মন বড় থাকে, আর যদি দুর্নীতির ভরা থাকে, আসলে দুর্নীতির ভরা এখন দেশ। আপনি বলেন, নিজেই বলেন, আপনি তো আছেন, আজকাল দুর্নীতি ছাড়া কোনো জায়গায় যেতে পারতেছেন আপনি, করাপশন ছাড়া ভরে গেছে করাপশন। ছাত্রদের ভিতর মারামারি চলছে কি টেন্ডারবাজি নিয়ে। অতএব এখন ক্ষমতায় ছাড়াটা এত সহজ নয়। আসলে আমিনুল ইসলাম সাহেব যেটা বলছে, জনগণ বা ভোটারের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। তবে আপনি অ্যাগেইন বলছেন যে এটা জিনিসটা কবিতা নয়, কবিতা দিয়েই কিন্তু বাস্তবতা বলেছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ সাহেব, অতএব হে জনতা তোমাদেরকে আমরা অনাস্থা দিলাম। বাংলাদেশ একটু অদ্ভুত জায়গা, এখানে বাসে আর ট্রলি ইয়েতে লরির মধ্যে, লরি আর নৌকার মধ্যে ইয়ে হয়, অদ্ভুত জায়গা। তা না হলে রাষ্ট্র পরিচালনার নামে যেভাবে দুর্নীতি চলছে সেটা আমরা সহ্য করতে অদ্ভুত দেশ না হইতো। আমির, আপনি কি উত্তর দেবেন? আপনার কাছ থেকে আমরা বিদায় নেব, আপনি যদি কিছু বলতে চান। না, আমি মনে করি যে যারা এখানে আছেন এদের সকলেই একটু পজিটিভলি চিন্তা করে একটা এক্সারসাইজ যদি করেন, আমার মনে হয় যে আমরা একটা পজিটিভ চিন্তা মানুষকে সামনে নিয়ে আসতে পারি। জি, আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনায় বোধ করছি এই কারণে যে অ্যাসাম্পশন দ্যাট হি ইজ মেকিং, যে উনি একমাত্র পজিটিভ ভাবনা ভাবছেন, আমরা ভাবছি না। এবং আমিনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাবনাগুলো একত্রিত কর, আপনি তো শক্ত মানুষ। জি, আমরা মানে হয়তো একটু হার্ড হয়েছেন। যাক, আমরা আলোচনায় না শেষ না। জি, আপনি। আমি যেটা বলছিলাম যে এতক্ষণ আমরা যে আলাপই করলাম, ব্যাপারটা হলো যে বাংলাদেশ আগামী 10 বছরে কি হবে, আগামী 20 বছরে কি হবে, আমরা তো থাকবো না। কিন্তু এই অবস্থা আমরা দেখছি যে প্রত্যেকটি নির্বাচনের আগেই একটা অবস্থা এই সিচুয়েশনে পড়তে হচ্ছে। দেয়ারফর একটা কোনো না কোনো সলিউশনে আমাদেরকে আসতে হবে যে ইলেকশনটা কিভাবে হবে। ইলেকশনটা তো গণতন্ত্র না, আরো যেটা মনিরুল হোসেন সাহেব বললেন, আরো অনেক কিছু আছে যেটা গণতন্ত্র, ওই হয়তো আলোচনায় গেলামই না। আমার যেটা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে মিনিমাম এখানে যেটা স্বাধীন মালিক বললেন, আমিও তাই মনে করি, এখন দুই দল এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে এটা উইন উইন সিচুয়েশন না হলে এখানে সলিউশনের কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এবং সরকারও ভালো করে জানে, আমি এটা মনে করি না যে যারা মানে এখন কে ছাড় দেবে সেটা হলো বড় কথা। সরকারও ভালো করে জানে যে একতরফা ইলেকশন ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেবল। উনি যেটা বললেন দে অলসো নো, আমরা যদি জানি তারাও জানে। কিন্তু আমার কাছে হচ্ছে যে আমি যদি এটা বলি যে আওয়ামী লীগের মতো একটা, কে নেতৃত্ব দিচ্ছে সেটা বড় কথা না, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল যেটা
গণতন্ত্রের জন্য ফাইট করেই কিন্তু জন্মগ্রহণ করেছে। গণতন্ত্র হত্যাও তারা করেছে। সেইটা এটা কোনো বলবেন না এখন কেন ভাই? কথা হলো যে তারা কি এই ধরনের একটা নির্বাচন অভ্যাস করে খারাপ করে ফেলছে তো। নির্বাচন করে মানে এইরকম একটা দলের উপরে এই দোষারোপ চাপটা চাপাবেন? সাক্ষাৎ সব একটা কথা বলি। আমি শেষ করতে হবে, একটা কথা বলি। দেশে তো সিস্টেম আছে, আপনি সিস্টেমটা ফলো করলেই তো হয়। যদি পার্লামেন্টারি সিস্টেমে আসেন তাহলে পার্লামেন্টারি সিস্টেম ফলো করেন, প্রেসিডেন্সিয়াল সিস্টেম আসলে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফিল করেন। এখন সিস্টেম যদি আপনি নিজেরা তৈরি করেন, আপনাদের ভিতরে বিশ্বাস নাই, রাজনীতির ভিতরে বিশ্বাস নাই, সেই জন্য কেয়ারটেকার হয়েছে। তা না হলে তো আগে নির্বাচন তো হচ্ছিল, খালেদাদের সময় যখন চেঞ্জটা আসলো এর আগে তো সরকারের অধীনই হচ্ছিল। আপনারা তো মানলেন না, নিজেরাই মানেন নাই। একটা সিস্টেম মানেন, সিস্টেম তো মানতেছেন না। আমি সেই সিস্টেমের কথাই আসছিলাম। উনি বলছেন যে একক নির্বাচন করে ওনারা তো জানেন যে এটা হবে না, একটা জিনিস। আর দ্বিতীয়ত জিনিস তারা আশাবাদী, আমি বলতেছি। আমি এটা আমি আপনি বলেন। দ্বিতীয়ত জিনিস হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিছু কিছু কিন্তু একেবারে যে ডাই হার্ড ভয়েস আসছে তেমনও না। ওনারাও ভালো করে জানেন যে পার্লামেন্ট রেখে নির্বাচন করা, নোবডি ক্যান গ্যারান্টি এ লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমি আপনাকে বললাম। আমি কতগুলো প্র্যাকটিক্যাল খুব তাড়াতাড়ি সময় থাকলে আরও বিস্তারিত বলতে পারতাম। কোনোদিন হবে না, আপনাকে অনেক এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু এটা কোনোদিন হবে না, সেটা ওনারাও জানেন, এটাও জানেন। ইভেন যদি এই অবস্থাতে একটা ধরে নিলাম ফর আর্গুমেন্ট সেক যে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়ে গেল, কোনো অসুবিধা নাই, বাট স্টিল ইট দে উইল বি কোশ্চেন। তো এখন কথা হলো যে ওই আমিরুল ইসলাম সাহেব যেটা বললেন যে মেম্বার পার্লামেন্টে সে ক্ষমতাগুলো থাকবে না, সেরকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, আমরা দেখছি না। আমি দের ইজ নো ওয়ে, কারণ পার্লামেন্টের প্রসিডিওর যে আছে সেই প্রসিডিওরের মধ্যে কোনো পরিবর্তনের আজ পর্যন্ত কেউ কথাই বলেনি, এটার উপরে কথাই বলেনি। আর রুল অফ বিজনেসের কথা বলেন, আপনার যেটা আপনি যে বলছেন যে একলা নির্বাচন করে তারা থাকতে পারবে কিনা এটা তো তারাও জানে, এটার ব্যাপারে আমারই আছে। আমাদের হচ্ছে এখন পলিটিক্স অফ অ্যানাইলেশন, অর্থাৎ যে হেরে যাবে তার বংশ শেষ হয়ে যাবে। এটা যে কি জিনিস, এইখানের মধ্যে যে একক ইলেকশনের দিকে যে পার্টি যায় বা যে জোট যায়, তারা মনে করে যদি সামাল দিতে পারি তাহলে যাব। এখানে তো না, তারা কিন্তু এখানের মধ্যে তারা যদি মনে করে সামাল দিতে পারলে অসুবিধা। আমি যেটা, কারণ আগে যে জোট সরকার তারাও তো 22 জানুয়ারির ইলেকশনের দিকে যাচ্ছিল, মার্শাল ল না হলে বা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট না হলে তারাও যাচ্ছিল সেখানে। না না, তারা যাচ্ছিল, তারা নির্বাচন করতে পারছিল না, দেখেই তো 7-11 আসলো। না না, তারা তো যাচ্ছিল 22 জানুয়ারি ইলেকশনের দিকে। এরাও মনে করে যদি আমরা সামাল দিতে পারি, সামাল দিতে পারলে আরো 2 বছর মন্দ কি। আমি যে কথাটা এখন সামাল দিতে পারবে কিনা সেটা অ্যানালাইসিস, আমি সেটাই বলতেছি। আমি যে কথাটা, যে জিতবে সে সামাল দিতে পারবে কিনা, আর যে হারবে তার অবস্থা কি হবে। আমি সেটা বলছি, আপনার কথার সঙ্গে আমি একমত যে ইটস এ পলিটিক্স অফ অ্যানাহিলেশন। এবং আমি আপনার পণ্ডিত আছেন, আমি আগেই বলেছি যে দলীয়করণের যে রাজনীতি, এই দলীয়করণের রাজনীতির পরিণামই হলো একদলীয় শাসন। আমি পলিটিক্স অফ অ্যানাহিলেশন বলেন। আমি আরো একটু অ্যাপ্রিহেন্সিভ কথা বলি। আমি সাধারণত অ্যাপ্রিহেন্সিভ কথা বলি না। অ্যাপ্রিহেন্সিভ কথাটা হচ্ছে যে ইট ইজ ফ্যাক্ট দ্যাট দেশের প্রতিটি অর্গান, আপনার প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, পরোক্ষ হোক অপরোক্ষ হোক, 2 ভাগে ভাগ হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। মেজর 2 ভাগে, আরও বাকি হয়তো আরও পন্থীরা আছে। এই ধরনের সিচুয়েশন যখন হবে, কে কিভাবে রিয়াক্ট করবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। কারণ আপনি যখন একটা ডিসিপ্লিনকে ব্রেক করতে দেখবেন, তখন কিন্তু এই চেইন যে ব্রেকটা হবে, সেই ব্রেকটা অনেক বিষয়কে, অনেক প্রতিষ্ঠানকে, অনেক কিছুকে কিন্তু আপনি 2টা জিনিস শুধু যোগ করেন। এটা যে সেন্ট্রিফিউগাল ফোর্সেস রিলিজ করবে, তারা যে কে কোন দিকে চলে যায়। ওই যে পাকিস্তান দেখছেন না, একজন হঠাৎ করে কানাডার থেকে এসে হইতে শুরু করলো, ইরাকে একজন কি মুক্তাদিনা সে শুরু করলো। এইখানে আরেকটা সেকেন্ডই হচ্ছে যে পার্টি, রুলিং পার্টি দলে বলেন বা বলেন, তাদের ইন্টারনাল স্ট্রাকচারে গন্ডগোল দেখা। আমি তো আপনাকে সেটা রাখতে পারবে কিনা, কারণ সেখানে এক মন্ত্রী হয়তো দেখা গেলেন যে লেবার নিয়ে ছুটছে, আমি তো আপনাকে এটা মোটা কিন্তু নিজস্ব এজেন্ডা আছে হয়তো, সেই ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে গন্ডগোল দেখা দেয় অনেক সময়। না তো কাজে এই জিনিসটা অন দ্য লং রান, রাজনীতি না, অন দ্য লং রান দেশের জন্য খুব ভালো একটা। আমি একদম প্রথমেই যে আলোচনা শুরু করেছিলাম যে আমরা একটা প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে আছি। এর পরিণতি কি দাঁড়াবে? এর পরিণতিটা আমি কোনো শুভ ইতিবাচক পরিণতি দেখতে পাচ্ছি না। আমি গভীর অনিশ্চয়তার দিকেই যাচ্ছে, একদম গভীর অনিশ্চয়তা যাচ্ছে। তবে আমি একটা বলবো,
আমি ইতিহাসের ছাত্র, আমি তুলনামূলক রাজনীতির ছাত্র। সমাজে যখন এই প্রবল মেরুকরণটা হয় এবং সংঘাত যখন একটা প্রচণ্ড সংঘাত তৈরি হয়, ইউজুয়ালি ক্ষমতাসীনরা পরাজিত হন। এখানে ক্ষমতাসীনদের হার আবার অনেক বেশি থাকে। বিএনপি এখানে কিন্তু লুজ করার তেমন কিছু নেই। আপনার শেষ মন্তব্য। না, আমি যে মন্তব্যটা করলাম, আমি যেটা অ্যাপ্রিহেনশন করছি, যেটা আমি সাধারণত বলছি না, কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, এটা যদি জোর জবরদস্তি করা হয়, যেই পক্ষেই করুক, একটা জোর করে যদি একটা ডিসিশন চাপানো হয়, সেই ক্ষেত্রে এই যে যেটা বললেন যে সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা কিন্তু দেখছি অলরেডি কিন্তু সিমটম দেখছি। আপনি গার্মেন্টস সেক্টরে কি সিমটম দেখছেন? এটা বন্ধ হচ্ছে। আপনি হেফাজত ইসলামের কি সব ক্ষেত্রে এখনই কিন্তু অবস্থা সরকারহীন অবস্থা, এখনই যেই অবস্থায় সেই অবস্থায় সামাল দেওয়া ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। এই অবস্থাতে যদি আপনি আরো এগিয়ে যান এবং ফোর্স করেন, যে পার্টি হোক, এই পার্টি ফোর্স করলে এটা হবে পরিণতি খারাপ হবে। আপনার পরিণতি যেটা কনক্লুশনে যদি আসি, আমার একটা বক্তব্যের সঙ্গে আপনারা একমত হবে না। সেটা হলো যে দেশটা আমাদের, দেশটা যেভাবে আমরা মনে করছি যে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার দেশ, এটা মনে হয় স্বাধীন দেশের নাগরিকের মানায় না। আমাদের সুশীল সোসাইটি বা যারা বিশিষ্ট নাগরিক আছে তাদের এগিয়ে আসা উচিত। দেশ রক্তপাতের দিকে যাচ্ছে, এইটা বলাই যথেষ্ট নয়। আমাদের যে একটা দায়িত্ব আছে, এই দুই দল যদি কেউ মনে করে যে এই দুই দল কোনো সমঝোতায় আসতে পারবে, তাহলে আমি আল্লাহর কাছে প্রেয়ার করতেছি, এছাড়া কিছু বলতে পারি না। আমি নিজে বিশ্বাস করি না, ইট ইজ নট পসিবল। সেই সময় নাই। কেয়ারটেকারের একটা অন্তপক্ষে তাদেরকে মানানো গেছে, বলছে ভাই নিউট্রাল হবে, আপনারা আসেন, অসুবিধা কী আছে? আর এখন তো তা না, একদলকে মেনে, আর তারা এখন যে প্রস্তুতি নিয়েছে তাতে এটা কম্প্রোমাইজ করতে পারবে না। তারা শুধু যেভাবে দেশের বিরাট দুর্নীতি বাড়ি ঘর করছে বিদেশে, তাহলে কি হবে? তাহলে আমি বলছি যে এই জিনিসটা ভুল হচ্ছে, যে দুই নয়টা যদি সমঝোতায় না আসে তাহলে আমরা 16 কোটি জাত অসহায়। এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে মানে কষ্ট। আপনি বলছেন বিশিষ্ট লোকদের একটা এগিয়ে আসা উচিত। সেখানে আমার একটা লেখা আছে, বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি কেন আসছে না। তো সেখানে আমি বলছি বিশিষ্ট লোকরা আপনার আগে আসবে হয়তো আর একটু শীতকাল আসলে, যখন রোদের তেজটা কমে যাবে, রোদের তেজ কমে যাবে, জেলের মধ্যে যখন এসি ছাড়াও থাকতে পারবেন, তখন বিশিষ্ট লোকদের কথাবার্তা হচ্ছে ড্রয়িং রুমে। মুশকিল হলো এই রোদের মধ্যে এই বন্দুক গোলাগুলি এগুলোর মধ্যে আসতে চায়। আপনি দেখেন এইচআর সময় কিন্তু আমরা 31 জন মিলে একটা বক্তৃতা দিয়েছিলাম ইউনিভার্সিটির প্রফেসর টিচার, এবং আমি মনে করি সেই বক্তৃতায় একটা পলিটিক্যাল লিডার রাখছিলাম না, ডক্টর কামালের থাকার কথা ছিল, আমিনুল ইসলাম সাহেব থাকার। আমি বললাম যে না, এটা নিউট্রাল করেন, এটাকে বিশিষ্ট নাগরিকদের করেন, এবং সেখানে চিফ জাস্টিস ছিলেন, প্রফেসর ছিলেন, এরা বড় বড় লোক ছিলেন। আমি মনে করি তাদের মতো যদি আগে না আসে, খালেদা জিয়া হাসিনা সমঝোতায় আসবে, এই বিশ্বাস করাটা মনে হয়। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইন্টেলেকচুয়াল অনেস্টিতে আমার অন্তপক্ষে বাঁচে যে ইট ইজ নট কারেক্ট। ব্যারিস্টার মইনুল হোসেন, এম শাকাওয়াত হোসেন, ডক্টর সাদাত হোসেন এবং পিয়াস করিম, আপনাদের চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনা শুনলেন। আমাদের এই আলোচনার আজকে স্টুডিওর চারজনের বাইরেও অংশ নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রফেসর কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম। প্রত্যেকেই মতামত দিয়েছেন এবং সবশেষ আমাদের কনক্লুশনে আমাদের যে চারজন প্যানেলে ছিলেন তারা যেটি বলেছেন যে একটি গভীর অন্ধকার এবং অনিশ্চয়তার দিকেই দেশ চলে যাচ্ছে, যেটি কারো কাম্য নয়। হয়তো এর মধ্য থেকে একটি সমাধান হয়তো বেরিয়ে আসবে, তবে আমাদের এই মুহূর্তে সবারই যেটি প্রত্যাশা সেটি হলো যে এখনও সময় শেষ হয়ে যায়নি এবং এখনও সময় আছে সংকট সমাধানের, এবং প্রধানত দায়িত্ব সরকারের এবং তার পাশাপাশি অবশ্যই বিরোধী পক্ষের। সুতরাং দুই নেত্রী যদি সমঝোতার পথে আসেন তাহলে হয়তো মহাসংকট থেকে দেশ উদ্ধার পাবে। এই আশাবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।